গুড মর্নিং এভরিবডি। আমরা আগের ক্লাস যেটা করেছিলাম সেটা তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন তড়িৎ ক্ষেত্র এবং তার প্রবলেমগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরু কি? তড়িৎ দ্বিমেরু তড়িৎ দ্বিমেরু এটাকে কি কাকে বলা হয়? সেটা হচ্ছে যে দুটো সম পরিমাণ বিপরীত জাতীয় আধান, এটা -Q এবং +Q, দুটো সমপরিমাণ এবং বিপরীত জাতীয় আধান যদি পরস্পর থেকে খুব ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে যে তড়িৎ সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। -Q আধান +Q আধান পরস্পর খুব ক্ষুদ্র দূরত্বের মধ্যে থেকে যে তড়িৎ সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। এই তড়িৎ দ্বিমেরুর অক্ষ কোনটা? এই যে সংযোজক সরলরেখা, এই সংযোজক সরলরেখাটা এটা হচ্ছে অক্ষ। আর এর লম্ব সমদ্বিখণ্ডক, এর যদি মধ্যবিন্দু এটা হয়, এই মধ্যবিন্দুর উপর অবস্থিত যে কোনো বিন্দু এটা হবে লম্ব সমদ্বিখণ্ডক। এটাকে নিরক্ষ রেখাও বলা হয়। আচ্ছা, আমরা তড়িৎ দ্বিমেরুর পর আসবো এবারে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি? ভ্রামকটা হচ্ছে আমরা যেরকম সেই ক্লাস 11-এ করেছিলাম, মনে আছে কি, যে বলের ভ্রামক, টর্ক ইত্যাদি এই যেগুলো বের করেছিলাম, ঠিক সেই রকম কনসেপ্টে। তাহলে এই দুটো বিন্দু আধানের মধ্যে দূরত্ব হচ্ছে 12টা ধরা হয়েছে সুবিধার্থে আর কি, আমাদের প্রকাশ করার সুবিধার্থে। এটা হচ্ছে তার মধ্যবিন্দু ও, তার মানে এখান থেকে এই দূরত্বটা তোমার হচ্ছে L, এখান থেকে এই দূরত্বটা L। তো এর ভ্রামক কি না? ভ্রামক হচ্ছে, এটাকে প্রকাশ করা হয় দ্বিমেরু ভ্রামক, এটাকে প্রকাশ করা হয় P দ্বারা। P সমান যে কোনো আধানের একটি মান অর্থাৎ Q এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 12, ঠিক আছে? বা এটাকে আমরা লিখি যে P সমান 2Lq। এটি একটি ফর্মুলা, মুখস্থ রাখবে, ঠিক আছে? কোনো তড়িৎ দ্বিমেরু ভ্রামক T সমান 2Lq। আচ্ছা, এটা একটা ভেক্টর রাশি। এর ভেক্টর রাশি যদি হয়, তার অভিমুখটা কোন দিকে হবে? এই অভিমুখটি তোমাদের মনে রাখতে হবে মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, অর্থাৎ অভিমুখটা এই বরাবর হবে, মাইনাস থেকে প্লাসের দিকে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর এর একক কি লিখব? একক তো তোমরা এখান থেকেই পেয়ে যাচ্ছ। এর একক সিজিএস এবং এসআই। সিজিএস এইখানে একক পাবো, এই দূরত্বের একক, আর এটা আধানের একক, অর্থাৎ স্ট্যাট কুলম আধানের একক, আর দূরত্বের একক কি? সেন্টিমিটার। আর এসআই লিখব কুলম ইন্টু মিটার, ঠিক আছে? আর মাত্রা যদি বের করতে চাই, মাত্রা পি এর মাত্রা সমান কত? 2L, এটা L, আর কিউ এর মাত্রা কি? IT, তাহলে LIT, এইটি হবে দ্বিমেরু ভ্রামকের মাত্রা। আচ্ছা, এরকম দ্বিমেরু ভ্রামক যদি থাকে, সেই দ্বিমেরু ভ্রামকের অক্ষ এবং লম্ব সমদ্বিখণ্ডক এর উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে, ঠিক আছে? এইটা আমরা আগের দিনের যে প্রবলেম করেছি সেই প্রবলেমের মতো একদম একই রকমভাবেই করবে। যে সাধারণত এই যে থিওরিটা আমি করছি, এইটা তোমার অঙ্ক করার জন্যই কাজে লাগে, তো অঙ্কের মতন করেই করতে হবে আর কি। ধরো এখানে তোমার মাইনাস আধান আর এখানে +Q আধান আছে, এরা পরস্পর থেকে
2l দূরত্বে অবস্থিত থেকে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ বিন্দু, এটা ও বিন্দু, এটা বি বিন্দু। এর অক্ষের উপর অবস্থিত, ধরো বি বিন্দু থেকে পি বিন্দুতে তোমার পি আমি বলবো না, এটা কিউ ধরে নিচ্ছি কারণ পিটা ব্যবহার করব। তাহলে কিউ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে, এইটাকে আমি আর বলছি, ঠিক আছে। তাহলে এর মধ্যবিন্দু মানে দ্বিমেরু ভ্রামক থেকে যখন বলবে তখন তার মধ্যবিন্দু থেকেই দূরত্বটা মেজার করতে হবে। তাহলে ও বিন্দু থেকে কিউ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করব। তাহলে সেটা নির্ণয় করব কিভাবে? ঠিক আগের দিন যে প্রবলেমগুলো করেছিলাম সেইভাবেই। মানে প্রথমে তুমি এ আধানের কথা ভুলে যাও। তাহলে এখানে আমি কিউ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে চাইছি। তাহলে বি বিন্দুতে কোন আধান আছে? প্লাস কিউ আধান। তাহলে প্লাস কিউ আধানের জন্য এখানে কত আধান রাখবো? না একক ধনাত্মক আধান। তাহলে একক ধনাত্মক আধান যদি থাকে তাহলে কিউ বিন্দুতে প্লাস আধানের জন্য একক ধনাত্মক আধানকে বিকর্ষণ করবে। সেই বিকর্ষণ বল আমরা তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা থেকে পেয়ে যাব। তাহলে তার অভিমুখ কোন দিকে হবে? বাইরের দিকে, অর্থাৎ বি কিউ বরাবর। আবার যদি এইটার কথা ভুলে যাই তখন এটা মাইনাস কিউ আধান আছে, মাইনাস কিউয়ের জন্য তখন কি হবে? এখানে প্লাস একক আধানটা এর দ্বারা আকৃষ্ট হবে, অর্থাৎ এই দিকে হবে, ঠিক আছে। এই দুটো তড়িৎ ক্ষেত্র আমরা প্রথমে নির্ণয় করি। তাহলে প্রথমে আমি যেটা করব, বি বিন্দুতে আধানের জন্য কিউ বিন্দুতে প্রাবল্য, এটা কত হবে? এটাকে আমি E1 বলছি। E1 সমান এসআই পদ্ধতিতেই করব 1/4 এপসাইলন নট। তাহলে কিউ বাই দূরত্বটা কত এখান থেকে? দূরত্বটা সেটা হচ্ছে দেখো আর মাইনাস এল তার হোল স্কোয়ার। অভিমুখ কোন দিকে হবে? তাহলে আর মাইনাস এল কেন হলো বুঝতে পারলে তো? এখান থেকেই দূরত্বটা আর, তাহলে এখান থেকেই দূরত্বটা তো এল, তাহলে এই দূরত্বটা কত? আর মাইনাস এল। আচ্ছা অভিমুখটা তাহলে বি থেকে কিউ এর দিকে, তাহলে বি কিউ অভিমুখী, ঠিক আছে। তাহলে এইটা হলো তোমার E1, ঠিক আছে। আচ্ছা একই রকমভাবে তুমি করবে এ বিন্দুতে আধানের জন্য কিউ বিন্দুতে প্রাবল্য, সেটাকে E2 বলছো। E2 সমান 1/4 এপসাইলন নট কিউ বাই, এখানে তো সাইন লাগবে না, শুধুমাত্র তার ভ্যালুটা। তাহলে কিউ আর এখানে একক ধনাত্মক আধান আছে, এরা কি করবে? আকর্ষণ করবে। তাহলে কিউ বাই দূরত্বটা কত হচ্ছে? এখান থেকে দূরত্বটা আর, আর এটা এল, তাহলে হয়ে যাচ্ছে আর প্লাস এল তার হোল স্কোয়ার। অভিমুখটা কিউ থেকে বিয়ের দিকে, অর্থাৎ এই অভিমুখী, এটা E2। তার মানে বুঝতে পারছো কিউ বিন্দুতে যে তড়িৎ প্রাবল্যটা পাচ্ছি এটা বিপরীতমুখী হচ্ছে, তাই তো? তাহলে বিপরীতমুখী হচ্ছে কিন্তু সমান তো নয়। তাহলে এবারে জানতে হবে কোন প্রাবল্যটা বেশি। তুমি এই ইকুয়েশন থেকেই বুঝতে পারছো যে এই প্রাবল্যটা বেশি হবে, কারণ কি দূরত্বটা এক্ষেত্রে কম আর এখানে দূরত্বটা বেশি। তাহলে লব্ধি প্রাবল্য, কিউ বিন্দুতে লব্ধি প্রাবল্য, সেটা তোমার ই সমান কত হবে? যেহেতু বললাম E1টা বেশি, সেই জন্য E1 মাইনাস E2। E1 এর ভ্যালু বসিয়ে দাও, এখানে দেখো 1/4 এপসাইলন 0 কিউ, এটা কমন, তাহলে কিউ বাই 1/4 এপসাইলন নট কমন নিয়ে নিচ্ছি। তাহলে 1/r মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল তার হোল স্কোয়ার। তাহলে এখানে কিউ বাই 4 এপসাইলন নট কমন যদি নিই, এইটা তোমার আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার বাই তোমার এটা দেখো আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, এটা আসছে, ঠিক আছে। আচ্ছা এরপর এইটা 4ab সূত্র চলে আসবে, কিউ বাই
4 পাই এপসাইলন নট, এটা হয়ে যাবে 4ab মানে 4r ইন্টু এল বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা, এবারে দেখো এই দ্বিমেরুর ভ্রামক যেটা ছিল, সেই দ্বিমেরুর ভ্রামক সেটা কত না, সেটা হচ্ছে পি। পি সমান আমরা জানি 2l3, তাই তো? তাহলে এইটাকে যদি আমি ওই ফর্মে লিখি, তাহলে কিউ এর জায়গায় আমি এটা 1/4 এপসাইলন নট, এখানে 2 ইন্টু 2l3 ইন্টু আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো এটা লেখা যায় তো 4rl, তাহলে দেখো 2 ইন্টু 2 মানে 4l আর কিউ, আরটাকে বাইরে লিখেছি, তাহলে 2l3 এর জায়গায় আমি লিখব পি। তাহলে প্রাবল্য ই সমান দাঁড়াচ্ছে 1/4 এপসাইলন নট তোমার 2p/2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এর অভিমুখটা তাহলে কোন দিকে হচ্ছে? রেজাল্টেন্ট যেদিকে কাজ করবে, লব্ধিটা যেহেতু এইটা বড়, ই1টা বড়, অর্থাৎ এর অভিমুখটা হচ্ছে বিকিউ অভিমুখে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি এটাকে ভেক্টর ফর্মে লিখি, ভেক্টর ফর্মে লিখলে তখন কি আসবে দেখো, তাহলে ই ভেক্টর ইকাল টু 1/4 এপসাইলন নট 2 পি ভেক্টর ইন্টু আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে? এটা পি যেহেতু ভেক্টর রাশি, ইও ভেক্টর রাশি, সেই জন্য এইটা ভেক্টর ফর্মে এইরকমভাবে আসবে। আচ্ছা, এবার এইটা যদি তোমার খুব ক্ষুদ্র তড়িৎদ্বিমেরুর ক্ষেত্রে হয়, অর্থাৎ এখানে যদি একটা অ্যাপ্রক্সিমেশন আছে, এটা করতে হবে তোমাদেরকে, যদি তোমার আর মাছ গ্রেটার দেন 2l হয়, তখন এল তখন আর এর সাপেক্ষে টেন্ডস টু 0 হবে। তাহলে ই ভেক্টর ইকাল টু 1/4 এপসাইলন নট 2p বাই ইন্টু আর ছিল তো, এইটা হয়ে যাবে আর টু দি পাওয়ার 4, এল তো 0 হয়ে যাচ্ছে, তাহলে একটা আর কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 1/4 এপসাইলন নট 2p বাই আর কিউব, এটি ই ভেক্টর। ঠিক আছে? তোমরা পরীক্ষাতে যদি আসে তখন তোমরা এখানে পর্যন্ত করলেই হবে, কিন্তু ভেক্টর ফর্মে জানতে চাইলে তখন এইভাবে করবে, আর ক্ষুদ্র তড়িৎদ্বিমেরুর জন্য এটা পর্যন্ত আসতে হবে। এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসবো তার অক্ষের উপর কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয়। যদি কোনো অক্ষের উপর অবস্থিত হয়, লম্ব সমদ্বিখণ্ডক অক্ষের উপর করলাম, তো দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। সেক্ষেত্রে এটা একদম আগের দিনের যে প্রবলেমটা আমি তোমাদেরকে দিয়েছি, একদম প্রবলেমটার মতন হুবহু একই। তাহলে এইখানে এবং এইখানে তোমার হচ্ছে মাইনাস কিউ আধান আছে, আর এটা প্লাস কিউ আধান আছে, এ বিন্দু এবং বি বিন্দু, এই সংযোজক সরলরেখা মধ্যবিন্দু ও, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক এইটা তো নাকি, তাহলে এইখানে তোমার ধরে নাও এই ও বিন্দু থেকে আর দূরত্বে, এখানেও আমি ধরে নিচ্ছি কিউ বিন্দু, তাহলে কিউ বিন্দুতে একটা একক ধনাত্মক আধান রাখেছি, কারণ প্রাবল্য নির্ণয় করতে হলে ওখানে একক ধনাত্মক আধানই রাখতে হবে। তাহলে এই যে দূরত্বটা আর এই দূরত্বটা, এটা দুজনেরই সমান, কারণ লম্ব সমদ্বিখণ্ডক বলা হয়েছে,
তাহলে এখান থেকে এই দূরত্বটা এল, এই দূরত্বটাও এল, আর এইটা আর, তাহলে এইটা তোমার কত আসছে √r² প্লাস এল স্কোয়ার, সমকোণী ত্রিভুজের ফর্মুলা অনুযায়ী। আচ্ছা, এরপর তাহলে এই এ বিন্দুতে আধানের জন্য এখানে তোমার যে ধনাত্মক আধানটা রাখা আছে তার অভিমুখ কোন দিকে হবে? এই বরাবর। আর এর জন্য কোন দিকে হবে? এ তো প্লাস, তাহলে এদিকে বিকর্ষণ করবে, এই বরাবর হবে। তাহলে তাদের যেহেতু এই বাহু দুটো সমান, তাহলে নিশ্চয়ই এই কোণ এবং এই কোণ দুটোও সমান হবে। তাহলে এবং এদের দূরত্ব দুটো আমরা দেখাবো, এই দূরত্ব দুটো সমান হওয়ার জন্য প্রাবল্যের মানও সমান। তাহলে লব্ধি ভেক্টরটা মানে লব্ধি প্রাবল্যটা ঠিক তার মাঝামাঝি দুজনেরই, অর্থাৎ এইটার সঙ্গে সমান্তরাল হবে। তাহলে সেক্ষেত্রে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, এই কোণ থিটা হলে একান্তর কোণ হিসাবে এই কোণটা থিটা হবে। ঠিক আছে? তাহলে এইটাকে আমি যদি E1 আর এটাকে যদি আমি E2 বলি, তাহলে এই দিকে তোমার আসছে E1 cos থিটা প্লাস E2 cos থিটা, কিন্তু তার সাইন থিটা উপাংশটা পরস্পরকে প্রশমিত করে দেবে। এইদিকে যে সাইন থিটা উপাংশ থাকবে E2 sin থিটা, এটা লিখব E2 sin থিটা, আর এটা লিখব E1 sin থিটা। এরা দেখবে পরস্পরকে প্রশমিত করবে, কারণ এটা সমান হবে। আমি সেই জিনিসটা দেখাচ্ছি, দেখো। তাহলে প্রথমে এ বিন্দুতে আধানের জন্য প্রাবল্য নির্ণয় করব। এ বিন্দুতে আধানের জন্য যেমন লিখেছিলাম, আধানের জন্য প্রাবল্য জন্য তোমার কিউ বিন্দুতে প্রাবল্য, এটাকে E1 বলছো। E1 সমান 1/4πε0 Q/r², মানে r² প্লাস l², এটা আসছে, এটা রুট ছিল, এটা থাকবে না। তাহলে অভিমুখটা তোমার কিউ থেকে এর দিকে, কিউ এ অভিমুখী, তাই তো? আচ্ছা, আবার বি বিন্দুতে আধানের জন্য একই রকমভাবে E2 সমান তুমি লিখবে 1/4πε0 Q/ দূরত্বটাও একই দূরত্ব তো, r² প্লাস l² রুটের হোল স্কোয়ার হয়, তার মানে এটাও থাকছে না। এক্ষেত্রে অভিমুখটা হবে BQ অভিমুখী। তার মানে বুঝতেই পারছো, দেখো E1 এবং E2 সমান, কারণ এই দূরত্ব দুটো সমান তো। তাহলে যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে লব্ধি প্রাবল্য নির্ণয় করার জন্য এখানে দুটো প্রসেস আছে। দুটো প্রসেসের মধ্যে আমি যে প্রসেসটা প্রথমে দেখাচ্ছি উপাংশ বিভাজন, এই উপাংশ বিভাজন করেও করতে পারো, অথবা লব্ধি ভেক্টর নির্ণয় করার জন্য যে ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্কটা করেছি সেভাবেও করতে পারো। আচ্ছা, আমরা প্রথমে উপাংশ বিভাজনটা দিয়ে করে দিই। তাহলে উপাংশ বিভাজন করলে তাহলে E1 এর উলম্ব উপাংশ এবং E2 এর উলম্ব উপাংশ, মানে লিখে দিবে E1 এর উপর উলম্ব উপাংশ E1 sin থিটা এবং E2 এর উলম্ব উপাংশ E2 sin থিটা পরস্পর সমান এবং বিপরীত হওয়ার জন্য পরস্পরকে প্রশমিত করবে। কিন্তু E1 এর অনুভূমিক উপাংশ E1 cos থিটা এবং E2 এর অনুভূমিক উপাংশ E2 cos থিটা, এর জন্য কিউ বিন্দুতে লব্ধি প্রাবল্য পাওয়া যাবে। তাহলে লব্ধি প্রাবল্য, কিউ বিন্দুতে লব্ধি প্রাবল্য তোমার তোমার হচ্ছে E1 cos থিটা প্লাস E2 cos থিটা, তার মানে 2E1 cos থিটা, যেহেতু E1 = E2, তাই তো? E1 = E2 হওয়ার জন্য এটা হচ্ছে, তাহলে এখানে 2E1 এর ভ্যালু বসিয়ে দাও 1/4πε0 তোমার Q/r² প্লাস l² cos থিটা সমান কি ভূমি বাই অতি, অর্থাৎ l/অতি হচ্ছে r² প্লাস l² এর রুট। তাহলে হয়ে যাচ্ছে দেখো 1/4πε0 2L³ প্লাস l² তার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এবারে সেই দ্বিমেরু ভ্রামক আমরা তো জানি P সমান 2L3, তাহলে 2L3 এর জায়গায় P বসিয়ে দেবো। অতএব E = 1/4πε0 তোমার P/2
আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এক্ষেত্রেও ঠিক আমরা যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে ই ভেক্টর ইকাল টু 1/4 এপসাইলন নট পি ভেক্টর ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তবে এখানে একটি মাথায় রাখবে, এখানে মাইনাস সাইন হয়। কেন মাইনাস সাইন হয়? তার কারণ হচ্ছে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হচ্ছে এই দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে, একটু আগে বলছিলাম। আর তড়িৎ প্রাবল্য যেটা বেরিয়েছে তার অভিমুখ তার বিপরীত দিকে, সেই বিপরীত দিক বোঝানোর জন্য এখানে এই মাইনাস সাইনটা দিতে হবে। ভেক্টর ফর্মে লিখলে অবশ্যই এই মাইনাস সাইন দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার এখানেও সেই অ্যাপ্রক্সিমেশন, মানে যদি আর মাঝ গ্রেটার দেন 2l হয়, 2l অপেক্ষা বেশি হয়, অর্থাৎ এল থেকে বেশি হবে, এল থেকে বেশি হলে তখন আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টেন্স টু তখন হয়ে যাবে আর স্কোয়ার। তাহলে এখানে তোমার ই ভেক্টর সমান তুমি কী পাবে? 1/4 এপসাইলন নট তোমার পি ভেক্টর ডিভাইডেড বাই তোমার আর 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 কিউ হয়ে যাচ্ছে এইটি। ঠিক আছে, তাহলে আগেরটা পেয়েছিলাম দেখো 2p ভেক্টর বাই আর কিউ, এটার ক্ষেত্রে আসলো p বাই আর কিউ। এই ফর্মুলাগুলোই তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, এগুলো কাজে লাগবে তড়িৎ চুম্বকত্ব যখন শুরু করব ওই জায়গায় কাজে লাগবে। তো এরপর তোমাদের একটা, এটা যে দুটো অবস্থান বললাম, এরপরে যে কোনো অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা যায়, তার থিওরিটা আমি এখন করাচ্ছি না, পরে দরকার হলে করব। তো এখন শুধু ওর ফর্মুলাটা একটু মুখস্থ রাখবে, সেটা মুখস্থ রাখলে এই যে 2p বাই আর কিউ, পি বাই আর কিউ কোনটা হবে সেটা তুমি কিন্তু বের করতে পারবে। সেটা হচ্ছে যে কোনো অবস্থানের জন্য এটা মনে রাখবে, ই ভেক্টর সমান 1/4 এপসাইলন নট তোমার পি বাই আর কিউব ইন্টু √3 cos স্কোয়ার থিটা প্লাস 1, এটা মুখস্থ রাখবে। যদি লম্ব সমদ্বিখণ্ডক হয়, লম্ব সমদ্বিখণ্ডক হলে থিটা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে 0 হলে তখন পি বাই আর কিউ হয়ে যাচ্ছে। আর যদি অক্ষের উপর অবস্থিত হয় তখন এই থিটার ভ্যালুটা হয় 0। তাহলে cos 0 সমান 1, তাহলে 3 + 1 সমান হচ্ছে 4, 4 √ সমান 2, তার মানে এখানে 2 এসে যাবে। ঠিক আছে, এইটা তাহলে তড়িৎ দ্বিমেরু সম্বন্ধে আমাদের থিওরিটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট তোমাদের এখানে পাবে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমের উপর প্রযুক্ত টর্ক, খুব ইম্পর্টেন্ট। এটা তোমাদের পরীক্ষাতে থিওরিটিক্যাল কোশ্চেন হিসাবে থাকে বা বিভিন্ন প্রবলেম করার জন্য দরকার হয়। তো সেই হিসাবে সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করো তাহলে তার উপর টর্কের রাশিমালাটা কত হবে, অর্থাৎ সে কত পরিমাণ টর্ক অনুভব করবে সেটা কিন্তু তোমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো, আমি একটা তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করেছি, যে অক্ষ হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই সুষম তড়িৎ ক্ষেত্র এর সঙ্গে থিটা কোণে অবস্থান করছে। এইখানে একটি কথা খুব ভালোভাবে মনে রাখবে, সেটা হচ্ছে এই তড়িৎ দ্বিমেরু যখন স্থাপন করবে এই প্রান্তটা -q আধান করবে এবং এই প্রান্তটা +q আধান করবে। খুব ইম্পর্ট্যান্ট বিষয়। তুমি যদি এদিকটা প্লাস এদিকটা মাইনাস করো তাহলে কিন্তু তুমি এই ফিগারের অনুযায়ী মিলাতে পারবে না। ঠিক আছে, তো সেই হিসাবে ছবিটা আঁকার সময় অবশ্যই এটাকে খেয়াল রাখবে। তাহলে -q থেকে +q এর দিকে অভিমুখটা হয়, তড়িৎ দ্বিমেরুর অভিমুখ এই দিকে, তাহলে সেই হিসাবেই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে এটা থিটা কোণ করছে। আর এই দূরত্বটা তো, এইটা তো 12 নাকি, এদের মধ্যবর্তী দূরত্ব 12। তাহলে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক তোমার পি সমান কত হবে? পি সমান 2l3, এটা আমরা জানি। তাহলে তোমরা প্রথমে ভাষাটা লিখবে যে মনে করি তোমার কিউ আধান এবং 2l দূরত্বের একটি তড়িৎ দ্বিমেরু সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে অবস্থান করছে। তড়িৎ দ্বিমেরুর ভ্রামক পি সমান 2l3। তাহলে এখন কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কত? q
কিউ আধানের উপর ক্রিয়াশীল বল তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকলে তোমরা জানবে সেটা হয় কিউ ই, তার অভিমুখটা এদিকে হবে, আর এইটার জন্য হবে তড়িৎ ক্ষেত্রের দিকে কিউ ই। তাহলে দেখতে পাচ্ছ এই তড়িৎ দ্বিমেরুর উপর দুটো সমান এবং বিপরীত অভিমুখে একটা বল ক্রিয়াশীল হচ্ছে। তাহলে যখনই কোনো সংস্থার উপর সমান এবং সমান্তরাল বিপরীতমুখী বল ক্রিয়াশীল হয় তখনই ওতে একটা টর্ক বা বলের দ্বন্দ্বের ভ্রামক সৃষ্টি হয়। তো সেখানে টর্কের মান কীভাবে নির্ণয় করব? তাহলে প্রযুক্ত টর্ক এটা সমান বলের মানটা হচ্ছে কিউই ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্বটা কীভাবে নির্ণয় করব? দেখো এখান থেকে একটা আমি বর্ধিতাংশ আঁকছি। তাহলে এই দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব। আমি যদি নাম দিয়ে দিই ধরো এ বি সি, তাহলে হবে এটা বিসি হবে লম্ব দূরত্ব। তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, তাহলে এটা তো লম্ব, তাহলে লম্ব বাই অতি, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতি, মানে বিসি বাই অতিটা হচ্ছে অতিটা এবি, তার মানে বিসি সমান এবি সাইন থিটা। এবির ভ্যালুটা কত? 12, তাহলে 12 সাইন থিটা, সেটা এখানে বসিয়ে দাও। তাহলে কিউ ই ইন্টু 2L সাইন থিটা, তাহলে 2L কিউ ই সাইন থিটা, তাই তো? এই 12 কিউ এর জায়গায় আমি লিখতে পারবো পি, তাহলে পি ই সাইন থিটা। এইটি হবে প্রযুক্ত টর্ক টাওয়ের রাশিমালা। তাহলে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কোনো তড়িৎ দ্বিমেরু যদি থিটা কোণে অবস্থান করে তার টর্কের মান এটা হবে। তাহলে এই ক্ষেত্রে টর্ক একটা ভেক্টর রাশি, তার ভেক্টর ফর্ম যদি জানতে চাও তাহলে টর্ক ভেক্টর এটা হয়ে যাবে পি ক্রস ই। এইটা এই ভেক্টর রূপটাও জানতে হবে, কোনো সময় প্রবলেম দেওয়ার সময় পি ভেক্টর এবং ই ভেক্টর দিয়ে দিলে তার টর্কের মান নির্ণয় করতে হয়, টর্ক ভেক্টরটা। তাহলে এইটা যেহেতু তোমরা জানো এবি সাইন থিটা ইকাল টু এবি এ ক্রস বি, তাহলে সেই হিসাবে পি ক্রস ই হবে। তাহলে এটার অভিমুখটাও ঠিক একই রকমভাবে ডান পাকের স্ক্রুর সাহায্যে নির্ণয় করতে পারবে। এইটা হচ্ছে ই ভেক্টর আর এটা ই ভেক্টর আর এটা হচ্ছে পি ভেক্টর। তাহলে এই কোণটা যদি থিটা হয় তখন এই পি সাইন থিটা হচ্ছে। তাহলে পি ক্রস ই এর অভিমুখটা তখন কি হবে? দেখো পি থেকে ই এর দিকে যদি ডান পাকের স্ক্রু ঘোরানো হয় তাহলে তলের ভিতরের দিকে হচ্ছে, অর্থাৎ পি ভেক্টর এবং ই ভেক্টর যে তলে অবস্থিত তার সঙ্গে লম্বভাবে ভিতরের দিকে নিচের দিকে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, এখান থেকে দ্বিমেরুর সংজ্ঞা একটা দেওয়া যায়। এইখান থেকে দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা আমরা ওই যে দ্বিমেরু ভ্রামক পি সমান 12 কিউ, এখানে কিন্তু এটা সংজ্ঞা হিসাবে বলা যায় না। এইটা হচ্ছে মান নির্ণয় করার ক্ষেত্রে দরকার হয়, যেটা বলেছিলাম যে তাদের মধ্যবর্তী দূরত্ব এবং আধানের গুণফল, যে কোনো একটি আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে দ্বিমেরু ভ্রামক বলা হয়। এটা কিন্তু সংজ্ঞা নয়, এটা সংজ্ঞা দেবে না। সংজ্ঞাটা দিতে হলে এইটা বা আমরা তড়িৎ বিভবটা পড়বো যখন ওইখান থেকেও বলা যাবে। তো আমি এটা থেকেই বলছি যে ধরো দ্বিমেরু ভ্রামক পি সমান তোমার আসবে টাউ বাই ই সাইন থিটা। তাহলে এখন ই ইকাল টু 1, থিটা ইকাল টু 90 ডিগ্রি হলে তোমার পি ইকাল টু টাউ হচ্ছে। ঠিক আছে, সুতরাং তুমি বলতে পারবে যে একক তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি কোণে স্থাপন করতে যে পরিমাণ টর্ক প্রযুক্ত করতে হয় তাই হচ্ছে ওই তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, এইটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দেবে। আচ্ছা, এখানে তো দেয়াই আছে তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কত কৃতকার্য করতে হবে। এটা তাহলে হয়েই যাক, এখানটায় তড়িৎ দ্বিমেরুর কাজটা হয়ে যাবে একদম। তড়িৎ দ্বিমেরুকে থিটা কোণে মানে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে বিক্ষিপ্ত করতে কত পরিমাণ কার্য করতে হবে। তোমরা এটা বুঝতেই পারছো যে তড়িৎ দ্বিমেরু নিজে থেকে মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকলেই যদি তুমি এইভাবে রেখে দাও তাহলে এইরকম টর্ক ক্রিয়াশীল হবে, তখন কি হবে? এই দিকে ঘুরতে চাইবে, ঘুরে এইরকম তড়িৎ ক্ষেত্রের অভিমুখে সজ্জিত হয়ে যাবে।
তাহলে এই পরিমাণ টর্কটা ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এই রাশিমালা থেকে তুমি বুঝতে পারছো যে টর্কের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা কত হয়। ঠিক আছে, তাহলে সেটা কত হবে, টাউ ম্যাক্স যেটা বলি, যদি আমি টাউ ম্যাক্স এটা কখন হবে না, দেখো পি এবং ই এটা তো কনস্ট্যান্ট, তাহলে থিটার উপর ডিপেন্ড করছে। যেমন থিটা যখন সাইন থিটা যখন ম্যাক্সিমাম হবে, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয় 90 ডিগ্রি হলে, অর্থাৎ থিটা ইকাল টু 90 ডিগ্রি হলে টাউ ইকাল টু টাউ ম্যাক্স হচ্ছে, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত না সেটা হচ্ছে পিই। আর টাউ মিনটা কত, মিন মানে কোনো রকম টর্ক প্রযুক্ত হবে না, কখন হবে না না যদি থিটা ইকাল টু 0 ডিগ্রি হয়। ঠিক আছে, এখানে সাইন 0 ভ্যালু বসিয়ে দাও, তাহলে সাইন 0 হলে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কোনো তড়িৎ দ্বিমেরুকে যদি তড়িৎ ক্ষেত্রের অভিমুখে স্থাপন করো তাহলে তার উপর কোনো টর্ক প্রযুক্ত হবে না, আর যদি তুমি লম্বভাবে স্থাপন করো তখন সর্বোচ্চ টর্ক প্রযুক্ত হবে। এবারে তুমি ইন জেনারেল যে কোনো অবস্থানের জন্য এটা হচ্ছে, তখন তড়িৎ দ্বিমেরু সে তড়িৎ ক্ষেত্রে এই টর্কটা ক্রিয়াশীল হওয়ার জন্য নিজে থেকে এরকমভাবে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে সজ্জিত হয়ে যাবে। ঠিক আছে, তো এবারে তুমি কি করছো না একে থিটা কোণে স্থাপন করতে চাইছো, মানে তার স্বাভাবিক অবস্থা বা সুস্থির অবস্থা থেকে তুমি থিটা কোণে স্থাপন করতে চাইছো। তাহলে কতটা পরিমাণ কার্য করতে হবে, নিশ্চয়ই বাইরে থেকে একটা টর্ক প্রয়োগ করতে হবে, টর্ক প্রয়োগ করে তুমি ওই অবস্থানে নিয়ে যেতে পারবে। সেই কত পরিমাণ কার্য করতে হচ্ছে সেই কার্যটাই ওর মধ্যে স্মৃতিশক্তি হিসাবে স্টোর থাকবে। তাহলে তোমাকে কতটা পরিমাণ কার্য করতে হচ্ছে সেটা নির্ণয় করতে পারলেই আমরা কিন্তু ওই দ্বিমেরুর মধ্যে কত পরিমাণ স্মৃতিশক্তি সঞ্চিত হচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, চলো শুরু করি। তাহলে কিভাবে এই কার্যের পরিমাণটা আমরা নির্ণয় করব। একই রকম ছবিটা আমরা আঁকবো, এটাও কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন হিসাবে তোমাদের থাকে, প্রবলেম করার জন্য লাগবে, খুব ইম্পর্ট্যান্ট। তাহলে তড়িৎ ক্ষেত্র ই, এখানে তড়িৎ দ্বিমেরু ধরে নাও থিটা কোণে স্থাপন করছে, এই ক্ষেত্রেও একই রকম, এই দিকটাই তুমি লিখবে মাইনাস কিউ আধান আর এদিকটা করবে প্লাস কিউ আধান। ঠিক আছে, আচ্ছা এখানে থিটা থেকে ধরে নাও খুব ক্ষুদ্র কোণ ডি থিটা, এই ডি থিটা কোণে ডিফ্লেক্ট করতে এই কোণটার ভ্যালু হচ্ছে ডি থিটা। খুব ক্ষুদ্র কোণ ডিফ্লেক্ট করতে কত পরিমাণ কার্য করতে হচ্ছে আগে প্রথমে বের করে নেব, তারপর থিটা অবস্থানে স্থাপন করতে কত পরিমাণ কার্য করতে হবে সেটা আমি নির্ণয় করব। ঠিক আছে, তাহলে প্রথমে এরকম বলবে, যেমন এর ক্ষেত্রে নির্ণয় করেছিলে টর্কের রাশিমালাতে, যে মনে করি একটি কিউ আধান এবং 2L দৈর্ঘ্যের একটি তড়িৎ দ্বিমেরু সুষম তড়িৎ ক্ষেত্র এর সঙ্গে এর সমান্তরালে আছে, এখানে থিটা কোণে, আচ্ছা সমান্তরালে নয় থিটা কোণে স্থাপন করা হলো, যে কোনো মুহূর্তে থিটা কোণে স্থাপন করা হলো। ঠিক আছে, তাহলে দ্বিমেরু ভ্রামক কত না, দ্বিমেরু ভ্রামক সমান পি সমান 2L কিউ। ঠিক আছে, আর এর উপর তাহলে ক্রিয়াশীল টর্ক কত হবে, টাউ সমান পিই সাইন থিটা, তাই তো, এই পরিমাণ টর্ক এর উপর ক্রিয়াশীল হবে। তো এখন এটাকে যদি আরও ক্ষুদ্র কোণ সরাতে হয় তড়িৎ ক্ষেত্রের অ্যান্টি ক্লকওয়াইজ, যদি তুমি থিটা ডি থিটা কোণ সরাও তাহলে কৃতকার্য সেটা যদি ডিডব্লিউ হয়, ডিডব্লিউ সমান এই টর্কের বিরুদ্ধে কার্য করতে হবে, তো তাহলে একটা বাইরে থেকে এক্সট্রা টর্ক প্রয়োগ করতে হবে, সেই টর্কটা কত টাউ এক্সটার্নাল, মানে নিশ্চয়ই এর সঙ্গে সমান হবে ইন্টু ডি থিটা, তাই তো। তাহলে টাউ এক্সটার্নালের ভ্যালু হচ্ছে পি সাইন থিটা ইন্টু ডি থিটা। এবারে ধরে নাও তার শূন্য অবস্থান, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুটা এরকম ছিল, এরকম থাকা অবস্থায় যে কোনো কোণে তুমি স্থাপন করছো, মানে সেটা আমি যে কোনো কোণ আলফা ধরে নিচ্ছি। ঠিক আছে, অতএব দ্বিমেরুকে 0 ডিগ্রি থেকে, 0 ডিগ্রি মানে তড়িৎ ক্ষেত্রের সমান্তরাল যে অবস্থান ছিল, 0 ডিগ্রি থেকে যে কোনো কোণ যে কোনো কোণ আলফাতে স্থাপন করতে কৃতকার্য। ঠিক আছে,
স্থাপন করার জন্য কৃতকার্য, সেটা যদি তোমার ডব্লু হয়, টোটাল ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন 0 ছিল, 0 থেকে হবে আলফা, এটা কত পিই সাইন থিটা ইন্টু ডি থিটা। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে পিই তো কনস্ট্যান্ট, সেই জন্য পিই বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন 0 টু আলফা সাইন থিটা ডি থিটা। তাহলে সাইনের ইন্টিগ্রেশন কি হয় না, কসের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন, সেই হিসাবে সাইনের ডেরিভেটিভ হবে, সাইনের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস থিটা। তাহলে এইটা সমান হয়ে যাবে মাইনাস পিই ইন্টু কস থিটা, ঠিক আছে, এটা তোমার 0 টু আলফা। তাহলে এবারে তোমরা জানো এটার আপার লিমিট, থিটার আপার লিমিট আর তারপর লোয়ার লিমিট, মাইনাস পিই ইন্টু কস আলফা মাইনাস কস 0। তাহলে তোমার কত হচ্ছে মাইনাস পিই ইন্টু কস 0 সমান 1, কস আলফা থাকছে কস আলফা মাইনাস 1, তাহলে এই মাইনাসটা গুণ করে দিলে ডব্লু সমান হয়ে যাচ্ছে পিই ইন্টু 1 মাইনাস কস আলফা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার ফাইনাল ইকুয়েশন। তো এইটা যদি এরকম করা হতো যে আলফা 1 থেকে আলফা 2, ঠিক আছে, মানে ইন্টিগ্রেশনের লিমিটটা ধরে নাও থিটা 1 থেকে যদি থিটা 2 হতো, বা আলফা 1 থেকে যদি আলফা 2 হতো, তাহলে সেক্ষেত্রে কী করতে বলো তো, যে ডব্লু সমান তোমার ইন্টিগ্রেশনের লিমিটটা তখন চেঞ্জ হয়ে যেত, যে মাইনাস পিই কস থিটা, এটা তো ইন্টিগ্রেশন বেরিয়েছে, এর লিমিটটা শুধু করে দাও আলফা 1 টু আলফা 2, তাহলে তোমার এটা আসবে পিই ইন্টু কস আলফা 1 মাইনাস কস আলফা 2, ঠিক আছে, এইটা আসবে। তো এখান থেকে তোমাদের এই প্রমাণটাই মেনলি দেয় যে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে, যদি থিটা কোণ বলে তাহলে তখন এইটা প্রথমে একটা আলফা ধরে নেবে, যদি থিটা কোণে স্থাপন বলে তখন প্রথমে একটা আলফা ধরে নেবে, তারপর 0 টু থিটা লিমিটটা বসিয়ে দিবে, ঠিক আছে। পুরো প্রসেসটা একই হবে, শুধু প্রাথমিক কোণটা আলফা বলবে, যেটা প্রথমে আমি থিটা বলেছিলাম ওটা আলফা ধরবে, ঠিক আছে। তাহলেই এইটা আলফাতে চলে আসবে, এই ইন্টিগ্রেশন করার সময় লিমিটটা 0 টু থিটা বসিয়ে দিবে, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তার কৃতকার্য এখানে যেটা বের করব, ম্যাক্সিমাম বলতে এখানে 90 ডিগ্রি কোণে স্থাপন করতে কৃতকার্য, আর 180 ডিগ্রি কোণে স্থাপন করতে কৃতকার্য কত, সেটা এখান থেকেই বের করে নিতে পারবো। এই যে ইকুয়েশনটা এখানটা থেকেই বের করতে পারবো। যদি আলফার ভ্যালুটা যদি 0 হয়, এখানে আলফার ভ্যালু যদি 0 হয়, তাহলে বুঝতে পারছো cos 0 সমান 1, ডব্লু সমান 0, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের অভিমুখে স্থাপন করতে কোনো কার্য করতে হবে না। আচ্ছা, এবারে যদি তুমি 90 ডিগ্রি কোণে স্থাপন করো, তাহলে cos 90 সমান কত হবে 0, তাহলে সেক্ষেত্রে ডব্লু সমান হয়ে যাচ্ছে পি ইন্টু ই। আর যদি উল্টোটা মানে এই আরেকটাও যদি বলি 180 ডিগ্রি কোণে স্থাপন করো, তাহলে cos 180 ডিগ্রির ভ্যালু কত না, সেটা হচ্ছে -1, তাহলে তখন ডব্লু সমান হয়ে যাচ্ছে পিই ইন্টু 1 মাইনাস মাইনাস অফ -1, ঠিক আছে। তাহলে পিই এটা দাঁড়াচ্ছে 1 মাইনাস cos 180 ডিগ্রির ভ্যালু -1, -1 +1 হচ্ছে, তো 2 পিই হচ্ছে, ঠিক আছে। এইটা আবার একই রকমভাবে ধরো তড়িৎ দ্বিমেরুটা এরকমভাবে ছিল, অর্থাৎ এই দিকে ছিল, তুমি এই দিকে স্থাপন করছো, তখন কি হবে সবগুলোই নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যদি যাও তখন এটা হয়ে যাবে মাইনাস, আর 90 ডিগ্রি থেকে যদি 0 ডিগ্রি যাও তখন হয়ে যাবে এটা মাইনাস, এইটুকুই ডিফারেন্স। তাহলে মাইনাসটা কি নির্দেশ করছে না, এটা হচ্ছে সংস্থা নিজে কাজ করছে, সংস্থা দ্বারা কার্য হচ্ছে, ঠিক আছে। আর যখন উল্টো দিকে করছো তখন হচ্ছে সংস্থার উপর কার্য করা হচ্ছে। তাহলে সংস্থার মানে বাই দ্য সিস্টেম হলে ঋণাত্মক, আর অন দ্য সিস্টেম হলে ধনাত্মক হয়, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এইটাই হচ্ছে তোমার তড়িৎ স্থিতিশক্তি, মানে কৃতকার্যটাই তড়িৎ স্থিতিশক্তি। তাহলে সেই হিসাবে এটা দ্বিমেরুর স্থিতিশক্তি হিসাবে এটাই কিন্তু থাকছে। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা ক্ষেত্র ভেক্টর গাউসের উপপাদ্য করব। গাউসের উপপাদ্যতে যাওয়ার আগে আমাদেরকে ক্ষেত্র ভেক্টর সম্বন্ধে জানতে হবে। আমরা তো জানি ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, স্কেলার রাশি। ক্ষেত্রফল একটা স্কেলার রাশি, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি ক্লাস 9-এ আমরা পড়েছি স্কেলার এবং ভেক্টরে। তো সেখানে ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি এগুলো সব হচ্ছে স্কেলার রাশি। কিন্তু এখানে আমাদেরকে ক্ষেত্রফলকে ভেক্টর রাশি হিসাবে ট্রিট করতে হবে। ঠিক আছে, তার কারণ আমরা যদি এটাকে ভেক্টর রাশি হিসাবে না ভাবি তাহলে আমাদের কিছু এখানে থিওরি এক্সপ্লেন করতে গেলে একটু সমস্যা আসবে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল যদি ভেক্টর রাশি হয় তাহলে তার ভেক্টরের একটা তো অভিমুখ থাকে, অভিমুখটা কোন দিকে হবে এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। সেটা হচ্ছে যে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ সবসময় যে ক্ষেত্রটা আমি কল্পনা করব তার সঙ্গে লম্বভাবে থাকবে। অর্থাৎ আমি ধরো এই বোর্ডের সমতলেই একটা আমি ক্ষেত্রফল কল্পনা করছি। এই ক্ষেত্রফল যদি ডিএস হয় বা এস হয়, তার অভিমুখটা হবে এই তলের সঙ্গে জাস্ট লম্ব হবে, মানে এই বোর্ডের সঙ্গে যেটা লম্ব সেটাই লম্বভাবে ঊর্ধ্বমুখী হতে পারে, লম্বভাবে নিম্নমুখী হতে পারে। ঠিক আছে, তাহলে এটা আমরা বোঝার সুবিধার্থে এরকমভাবে দেখাবো। এটা হচ্ছে এন ক্যাপ বলা হয়। তাহলে এন ক্যাপটা কি? এন ক্যাপ হচ্ছে ওই তলের সঙ্গে লম্ব একক ভেক্টর, ওই তলের লম্ব একক ভেক্টর। ঠিক আছে, তাহলে ক্ষেত্র ভেক্টর ব্যাপারটা বোঝা গেল। ক্ষেত্র ভেক্টর তাহলে ডিএস, এটাকে যদি আমরা ভেক্টর চিহ্ন দিই তাহলে ডিএসের মান হচ্ছে ডিএস, তার অভিমুখ হচ্ছে এন ক্যাপ। তাহলে ডিএস ভেক্টর ইকাল টু ডিএস এন ক্যাপ। ঠিক আছে, তাহলে এরপর আসবো আমরা তড়িৎ ফ্লাক্স। এই ফ্লাক্সের মান নির্ণয় করতে গেলে আমাদেরকে এই ক্ষেত্র ভেক্টরের কনসেপ্টটা দরকার হয়। তড়িৎ ফ্লাক্স কি? তড়িৎ ফ্লাক্স হচ্ছে, আমরা কি তড়িৎ বলরেখা পড়েছি তো, তড়িৎ বলরেখা সেখানে আমরা বলেছিলাম কাল্পনিক রেখা। এটা তড়িৎ ক্ষেত্রের তোমার ধনাত্মক আধান থেকে শুরু হয়, ঋণাত্মক আধানে শেষ হয়। এটা কাল্পনিক রেখা, যে কোনো বিন্দুতে তুমি স্পর্শক অঙ্কন করলে ওই স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। ঠিক আছে, এরকম কিছু বৈশিষ্ট্য ছিল, দেখবে তোমাদের পিডিএফে দেওয়া আছে, একটু দেখে নিবে। তো সেই তড়িৎ ফ্লাক্স ওখান থেকেই পাবো, যে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে তুমি একটা এরকম ক্ষেত্রফল কল্পনা করবে। ঠিক আছে, সেই ক্ষেত্রফলটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে স্থাপন করবে। লম্বভাবে স্থাপন করলে ওই ক্ষেত্রের মধ্য দিয়ে যে পরিমাণ তোমার বলরেখা নির্গত হবে সেটাকেই বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, তা তড়িৎ ক্ষেত্রের সমকোণে কোনো একটি ক্ষেত্রফলকে স্থাপন করলে ওই ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে যে কটি তড়িৎ বলরেখা নির্গত হয় সেই সংখ্যাকে আমরা তড়িৎ ফ্লাক্স বলবো। ঠিক আছে, তাহলে তড়িৎ ফ্লাক্স মানে ওই বলরেখা নির্গত হচ্ছে কতগুলো লম্বভাবে। তাহলে যদি এই দিকে তড়িৎ ক্ষেত্রটা এই বরাবর ক্রিয়াশীল হয়, আমি এই ছবিটাকে একটু ভালো করে আঁকছি। ধরো এইটা হচ্ছে লম্বভাবে নির্গত হচ্ছে তড়িৎ ক্ষেত্র, মানে তড়িৎ বলরেখাটা। ঠিক আছে, কিন্তু তলের লম্ব ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ এই দিকে। ঠিক আছে, আমি একটু 1 মিনিট দেখো। আচ্ছা, আমরা এই ক্ষেত্র ভেক্টর সম্বন্ধে বলছিলাম। ক্ষেত্র ভেক্টরটা সঙ্গে লম্বভাবে তড়িৎ বলরেখা কিভাবে নির্গত হচ্ছে সেটা একটু বোঝাবো। দেখো, একটু কল্পনা করে দেখো, এই বোর্ডের সঙ্গে লম্বভাবে তড়িৎ বলরেখাগুলো নির্গত হচ্ছে, অর্থাৎ ঠিক এইরকমভাবে এইভাবে নির্গত হচ্ছে। তাহলে তার মধ্যে এইরকম একটি ক্ষেত্রকে তুমি এইভাবে যদি লম্বভাবে স্থাপন করো তাহলে কি হবে না, এই ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবেই বলরেখাগুলো নির্গত হবে। অর্থাৎ যত সংখ্যক প্রবেশ করবে তত সংখ্যকই নির্গত হবে লম্বভাবে। কিন্তু এটা যদি এইরকমভাবে বা এরকমভাবে যদি থাকে তাহলে এর যে লম্ব ভেক্টর, দেখো একটু কল্পনা করতে পারবে, এই লম্ব ভেক্টর এটা ছিল, তখন এই দিকে যদি থাকে একটু নিচের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তখন থিটা কোণে লম্ব ভেক্টরটা অবস্থান করছে। ঠিক আছে, তাহলে থিটা কোণে যদি অবস্থান করে তাহলে এই ডিএস ক্ষেত্রের যতটা লম্বভাবে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে আছে তার ভ্যালুটা কত?
সেটা হচ্ছে তোমার ডিএস কস থিটা হবে, কারণ এর লম্ব উপাংশটা ডিএস কস থিটা, আর এই দিকে উপাংশটা হবে ডিএস সাইন থিটা। এটা দরকার নেই। তাহলে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে আছে কোনটা? ডিএস কস থিটা। সেই জন্য তড়িৎ ফ্লাক্স এটাকে আমি ডিফাই বলবো বা ফাইও বলতে পারি। ডিফাই সমান তখন হয়ে যাবে ই ডিএস কস থিটা। ঠিক আছে, তাহলে এইটা এবারে তোমার দেখো সেই ভেক্টর ফর্মেও লেখা যায়, সেটা হচ্ছে এ বি কস থিটা সমান এ ডট বি। তাহলে এইখানে তোমার ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, ঠিক আছে, এটা লিখতে পারি। বা অনেক সময় এটাকে ই ডট এন ক্যাপ ডিএস, কারণ ডিএস ভেক্টর সমান ডিএস এন ক্যাপ বা এন ক্যাপ ডিএস এটা লেখা যায়, সেই জন্য এরকমভাবেও লেখা যায়। তাহলে এখান থেকে তোমার ফাই বা ডিফাই ম্যাক্স কখন হবে? ডিফাই এটা ম্যাক্স সর্বোচ্চ কখন হবে না, যখন কস থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম, কারণ ই এবং ডিএস তো কনস্ট্যান্ট। থিটার উপর ডিপেন্ড করছে তোমার হচ্ছে ফাই ফ্লাক্সটা কত সংখ্যক যাবে বা যাবে না। তাহলে থিটা যদি তোমার 0 হয়, তাহলে থিটা যদি 0 হয় মানে কি, যেটা আমি প্রথমে বলছিলাম যে একদম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে এরকম লম্বভাবে যদি থাকে তাহলে থিটাটা 0, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এবং এন ক্যাপের অভিমুখ একই দিকে হচ্ছে। তখন এটা ম্যাক্সিমাম হবে, সেটা হচ্ছে ই ডিএস। আর মিনিমাম কখন হবে না, ডিফাই মিনিমাম হবে 0 কখন না, যদি এইরকমভাবে থাকে। ধরে নাও তড়িৎ ক্ষেত্রটা এইভাবে যাচ্ছে, ঠিক যদি এইভাবে স্থাপন করা থাকে, অর্থাৎ তার এন ক্যাপটা এই বরাবর কাজ করবে, তাহলে বুঝতেই পারছো এর ক্ষেত্রফল নেই, তাহলে এর মধ্য দিয়ে যাবে কি করে? লম্বভাবে। তাহলে সেই জন্য ফ্লাক্সটা তখন 0 হবে। ঠিক আছে, এইখান থেকে সেই ধনাত্মক ফ্লাক্স এবং ঋণাত্মক ফ্লাক্সের কনসেপ্টটা কিন্তু লাগবে। সেটা কীরকমভাবে না, দেখো এই জায়গাটা থেকেই তুমি বুঝতে পারবে যে যদি ই এবং ডিএসের মধ্যবর্তী কোণটা 0 হয় তখন তুমি ইডিএস পাচ্ছ। যদি 180 ডিগ্রি হয় তখন কি হবে? মাইনাস হয়ে যাবে। কস 180 ডিগ্রি ভ্যালু -1, তখন সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হলে সেটাকে ঋণাত্মক ফ্লাক্স বলা হয়, আর প্লাস হলে তখন ধনাত্মক ফ্লাক্স। আমি এটা একটু এরকমভাবেই ক্ষেত্রটাকে দেখাচ্ছি। দেখো ফ্লাক্সটা এই তড়িৎ ক্ষেত্র এই দিকে যাচ্ছে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে এটা লম্বভাবে নির্গত হয়েছে, আমি লম্বভাবেই নির্গত হয়েছে ধরছি। ঠিক আছে, তাহলে এইখানে এন ক্যাপের অভিমুখ আর এর অভিমুখ একই দিকে, সেই জন্য যে ফ্লাক্সগুলো নির্গত হচ্ছে এইটা হচ্ছে পজিটিভ ফ্লাক্স। ঠিক আছে, পয়লায় জপলা না পয়লায় আঁকা তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, আর যেগুলো প্রবেশ করছে যখন তখন তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এই দিকে, আর এন ক্যাপটা তো এটা ভিতরের দিকে, এই দিকে তো এন ক্যাপ, তাহলে এন ক্যাপটা হচ্ছে ভিতরের দিকে, ই ভেক্টর এদিকে, তাদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে সেই জন্য যেগুলো প্রবেশ করছে সেটা হচ্ছে ঋণাত্মক ফ্লাক্স। ঠিক আছে, তাহলে ঋণাত্মক ফ্লাক্স এবং ধনাত্মক ফ্লাক্সের কনসেপ্টটা এটা লাগবে, পরে কাজে লাগবে গাউসের উপপাদ্যতে, বা গাউসের উপপাদ্যের কিছু প্রবলেম করতে গেলে এই ঋণাত্মক ফ্লাক্স এবং ধনাত্মক ফ্লাক্সের কনসেপ্টটা দরকার হয়। ঠিক আছে, তাহলে তড়িৎ ফ্লাক্স সম্বন্ধে জানলাম। তড়িৎ ফ্লাক্সের এবারে একক কি হবে, এই এককটা সম্বন্ধে জানতে হবে। তাহলে যেহেতু তড়িৎ ফ্লাক্স আমরা ইডিএস কস থিটা আমরা জানলাম, তাহলে কস থিটার তো কোনো একক নেই, সেই জন্য ই এর একক আর ডি এর একক, তাই তো। তাহলে এর একক এর এসআই একক আমরা বলবো। তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব, আর ডিএস এর একক মিটার স্কোয়ার, তাই তো, ক্ষেত্রফল। তো এইটা এইভাবেও লিখতে পারো, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -1, এইভাবেও লেখা যায়। এর আরেকটা একক আছে, সেটা আমি দেখো বলছি, নিউটন ইন্টু মিটার লেখা যায় তো বাই কুলম্ব। এই নিউটন ইন্টু মিটার সমান কি, এটা কার্য তো জুল পার কুলম্ব ইন্টু মিটার।
জুল পার কুলম সমান হয় আবার ভোল্ট, তাহলে ভোল্ট ইন্টু মিটার, তাহলে এই এককটাও হয়, এই এককটাও হয়। ঠিক আছে, তাহলে সেই হিসাবে তোমাদের এইটাই হচ্ছে প্রচলিত একক ফ্লাক্সের, ভোল্ট ইন্টু মিটার। আচ্ছা, সিজিএস এককে তোমার এইভাবে লিখতে পারো, স্টার্ট ভোল্ট ইন্টু সেন্টিমিটার, এটা লেখা যায়, বা এখান থেকেও বলতে পারো ডাইন পার স্ট্যাট কুলম ইন্টু সেমি স্কোয়ার। ঠিক আছে, সিজিএস। তবে এসআইটাই দরকার হয়। আর এর মাত্রা নির্ণয় করতে পারবে, প্রাবল্যের মাত্রা আর ডিএসের মাত্রা, এটা বসালেই হয়ে যাবে। প্রাবল্যের মাত্রাটা বের করবে, ডিএসের মাত্রা তোমার এল স্কোয়ার বসিয়ে দিলেই তুমি এখানে পেয়ে যাবে। আচ্ছা, এরপর গাউসের উপপাদ্য শুরু করব, তার আগে তোমাদের ঘনকোণের একটা ধারণা নিতে হবে। এমনি তো আমরা কোণ সম্বন্ধে জানি, কোণ কি, কোণ একটা রেখাংশ আর একটা রেখাংশের সঙ্গে যত কোণে থাকছে, যে রকমভাবে থাকছে, এই যে দুটো রেখা, এটাকে একটা সমতলিক কোণ বলা হয়। একই সমতলে অবস্থিত থাকে দুটো রেখা, তাদের এই মধ্যবর্তী একটা বিন্দুতে যদি ছেদ করে, তাহলে এই মধ্যবর্তী অংশটাকে একটা কোণ বলা হয়। তাহলে এই কোণ সম্বন্ধে তোমাদের ধারণা আছে, কিন্তু ঘনকোণ ব্যাপারটা কি? তাহলে ঘনকোণ সেটা হচ্ছে কোনো একটা ক্ষেত্র, এই ক্ষেত্র যে কোণ উৎপন্ন করবে। আমি বলছি, বরের টোপরের ক্ষেত্রে ভাবো, একটা রিংয়ের প্রত্যেকটা জায়গায় সুতো বেঁধে দেবে, প্রত্যেক পরিধির কয়েকটা জায়গায় সুতোগুলো বেঁধে দেবে। সেই সুতোগুলো নিচে যদি একসঙ্গে জোড়া করো, তাহলে যে কোণটা উৎপন্ন করছে ওই বিন্দুতে, সেটা হচ্ছে ঘনকোণ। এই ক্ষেত্রটার প্রত্যেকটা বিন্দুতে তুমি কি করবে, একটা সুতো বেঁধে নিচের দিকে ঝুলিয়ে দেবে, দিয়ে সেই সুতোগুলোকে যদি ধরো, তাহলে যে কোণটা পাবে সেটা হচ্ছে ঘনকোণ। তার মানে বলতে হবে যে কোনো একটি ক্ষেত্র কোনো একটি বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাই হচ্ছে ঘনকোণ। ধরো এই একটা ক্ষেত্র, এই ক্ষেত্র থেকে তুমি এখানে একটা বিন্দু কল্পনা করছো, এই বিন্দুতে যে কোণটা উৎপন্ন করছে, ঠিক আছে, এরকম এই যে কোণটা উৎপন্ন করছে, এই কোণটা হচ্ছে ঘনকোণ। এই ঘনকোণের ভ্যালুটা সমানই হয়। ঠিক আছে, ক্ষেত্রটা বিভিন্ন হয়, ঘনকোণটা এইটাই মান, এর হচ্ছে একক স্টেরিডিয়ান। ঠিক আছে, ঘনকোণের একক স্টেরিডিয়ান, এটাকে প্রকাশ করা হয় এরকম ওহম চিহ্নর মতো, ওমেগা, এটাকে ওমেগা বলা হয়। ওমেগা হচ্ছে ঘনকোণের ভ্যালু। ঠিক আছে, আচ্ছা, এরপর তাহলে তোমাদেরকে গাউসের উপপাদ্যটা বলবো। আচ্ছা, গাউসের উপপাদ্যটা ঘনকোণের মানটা একটু বের করাটা দেখিয়ে দিই, কীভাবে ঘনকোণের মানটা বের করবে। দেখো, আমরা যেটা বললাম যে কোনো একটা এরকম তল, সেই তল একটা বিন্দুতে যে কোণ উৎপন্ন করছে সেটাকে আমরা ঘনকোণ বলি, এই ক্ষেত্রটা। তাহলে এখানে যদি কোনো ক্ষেত্রের ব্যাসার্ধ এটা যদি আর হয়, আর এখান থেকে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল যদি ডিএস হয়, ঠিক আছে, তাহলে এই ডিএস সমান তো 4πr² ক্ষেত্রফলটা। আর এখান থেকে এই দূরত্বটা, এইটা যদি আর দূরত্বেই থাকে, তাহলে এই ওমেগা ঘনকোণের ভ্যালুটা হয় তোমার ds/r²। ঠিক আছে, ds/r², মানে ডিএসের ভ্যালু, এটা যদি তোমার গোলক হয় তাহলে হয়ে যাবে 4πr²/r², সেই জন্য এটার ভ্যালু হয় 4π। ঠিক আছে, এবারে এইটা যেমন গোলকের ক্ষেত্রে 4π হলো, এবার অন্যান্য ক্ষেত্রের ক্ষেত্রে এই ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে। ঠিক আছে, চেঞ্জ হবে আর কি, ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। তো এখন গাউসের উপপাদ্যটা কি? গাউসের উপপাদ্যটা হচ্ছে যে আমরা কুলম্বের সূত্রের সাহায্যে যে তড়িৎ ক্ষেত্রে নির্ণয় করেছি, যেখানে বলা হয়েছিল কি বিন্দু আধান থেকে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে বা যে কোনো দূরত্বে একক ধনাত্মক আধান স্থাপন করলে ওই একক ধনাত্মক আধান যে পরিমাণ বল অনুভব করে, সেই বলটাকেই আমরা তড়িৎ প্রাবল্য বলেছিলাম। তাহলে এটা যেহেতু কুলম্বের সূত্রকে কাজে লাগিয়ে আমরা করছি, সুতরাং ওইখানে বিন্দু আধানের ক্ষেত্রেই ওই সূত্রটা প্রযোজ্য হবে। কিন্তু যদি এরকম হয় কোনো একটা বিস্তৃত বস্তু, তাতে অনেক আধান আছে, তার জন্য কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাইছি, তো সেক্ষেত্রে তুমি কিন্তু কুলম্বের সূত্র অ্যাপ্লাই করে
পারবে না, সঠিকভাবে এটা নির্ণয় করা সম্ভব হবে না। আর কারণটা বিস্তৃত আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। তখনই আমাদেরকে এই গাউসের উপপাদ্যটি সাহায্য নিতে হবে। তাহলে গাউসের উপপাদ্যটা কি না, গাউসের উপপাদ্যটা হচ্ছে যে ধরে নাও কোনো একটা আধান, এই আধান থেকে তুমি আর দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবে। তাহলে সেটা নির্ণয় করার জন্য একটা বদ্ধ তল কল্পনা করতে হবে, ঠিক আছে। এইটাকে গাউসীয় তল বলা হয়। তাহলে এই কোনো গাউসীয় তলের মধ্য দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স, সেটাকে কি বলা হয়, বদ্ধ তল। এটাকে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল বলা হয়, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। আর তড়িৎ ফ্লাক্সকে কি বললাম, সেটা হচ্ছে ই ডট ডিএস, ঠিক আছে। এটা হচ্ছে মোট তড়িৎ ফ্লাক্স, বদ্ধতল দ্বারা অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, এটা সমান হবে ওই বদ্ধতল দ্বারা আবদ্ধ আধানের 1/ε গুণ, 1/ε গুণ হবে ওই বদ্ধতল দ্বারা কতটা পরিমাণ আধান আছে। সেখানে একটা বিন্দু আধানও হতে পারে, এখানে একটা কোনো বিস্তৃত আধানও হতে পারে। একটা ছোট গোলক, সেই ছোট গোলক থেকে আর দূরত্বে তোমার পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবে। তাহলে সেক্ষেত্রে এইটা গাউসের উপপাদ্য। এর সঙ্গে আরেকটা কথা যোগ করবে, যদি এই বদ্ধ আধান গাউসীয় তলের বাইরে থাকে তাহলে ফ্লাক্সের ভ্যালু 0 হবে, ঠিক আছে। নির্গত তড়িৎ ফ্লাক্স মোট 0 হবে। এই দুটোকেই একসঙ্গে গাউসের উপপাদ্য বলা হয়, মানে এই দুটোই হচ্ছে গাউসের উপপাদ্য, ঠিক আছে। বইয়ে একটা লেখা আছে, পরের কথাটা লেখা নেই, কিন্তু হায়ার স্টাডিতে যখন পড়বে কলেজ টলেজে তখন দেখবে কি এই দুটোকেই গাউসের উপপাদ্য বলা হয়। সেই হিসাবে এই দুটোকেই লিখবে। তাহলে বদ্ধতলের এখানে লিখবে বদ্ধতলের মধ্যে থাকলে, আর এটা লিখবে বদ্ধতলের বাইরে থাকলে, ঠিক আছে। আচ্ছা, গাউসের উপপাদ্যের একটা প্রমাণ আছে। এই প্রমাণটা যদিও এখন পর্যন্ত পরীক্ষাতে আসেনি, কিন্তু দিয়ে বইয়ে আছে, একটু দেখিয়ে দিই। গাউসের উপপাদ্যটা জানলাম, প্রমাণটা একটু জেনে রাখলে প্রবলেমগুলো করার ক্ষেত্রে একটু সুবিধা হবে। তো আমি ধরে নিচ্ছি এটা একটা বিন্দু আধান, এই বিন্দু আধানেরকে কেন্দ্র করে একটা ক্ষেত্রফল আমি কল্পনা করছি, বদ্ধ তল কল্পনা করছি। এই বদ্ধ তলের একটা ক্ষুদ্র অংশ, একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস কল্পনা করছি। তাহলে এই ডিএস এখানে দূরত্বটা কত, সেটা হচ্ছে আর। এটা এই বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করবে। এর তল ভেক্টরটা তুমি ধরে নাও এই দিকে আছে এনকে, তাহলে এই কোণটা কত, থিটা। আচ্ছা, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে এই এটা যদি পি বিন্দু হয়, পি বিন্দুতে কিউ পরিমাণ আধান আছে, তাহলে পি বিন্দুতে কিউ পরিমাণ আধানের জন্য এইখানে যে ডিএস ক্ষেত্রে এখানে যে প্রাবল্য, সেই প্রাবল্যের ভ্যালু কত, আমরা যেটা নির্ণয় করেছিলাম, ই সমান 1/4πε0 তোমার Q/r², এটা হয়েছিল। তাহলে এখানে যে ফ্লাক্সটা উৎপন্ন হচ্ছে তড়িৎ ফ্লাক্স, ওই ক্ষুদ্র ক্ষেত্রফলে তড়িৎ ফ্লাক্স, সেটাকে আমি যদি ডিফাই বলি, ডিফাই সমান কত হয় না ই ডট ডিএস, তাই তো, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তার মানে এটা লিখবো আমি ই ডিএস কস থিটা। কেন কস থিটা আসলো, তার কারণ আমি বললাম এইটা তড়িৎ ক্ষেত্র তো লম্বভাবে নির্গত হচ্ছে, তাহলে তার সঙ্গে এই তলটা থিটা কোণে আছে, তাহলে ডিএস কস থিটার মধ্য দিয়ে তড়িৎ ক্ষেত্রটা লম্বভাবে নির্গত হচ্ছে, সেই জন্য ডিফাইটা হচ্ছে এইটা। তাহলে সমগ্র ক্ষেত্রের জন্য মোট তড়িৎ ফ্লাক্স তাহলে কত হবে, সেটা যদি ফাই হয়, ফাই সমান ইন্টিগ্রেশন তোমার টোটাল ইন্টিগ্রেশনটা যদি করা হয় ই ডিএস কস থিটা, এটা টোটাল ক্ষেত্র। তাহলে এটা ই এর ভ্যালু বসিয়ে দাও, ই এর ভ্যালু হচ্ছে 1/4πε0 Q/r² ইন্টু ডিএস কস থিটা, ঠিক আছে। তাহলে এইটা তোমার Q/4πε বাইরে চলে আসবে, Q/4πε বাইরে চলে আসলো, ডিএস ক্ষেত্র, ডিএস ক্ষেত্র এখানে তোমার হয়ে যাবে কি থাকছে, ডিএস কস থিটা বাই r², এটাই আসছে, তাই তো।
আচ্ছা দেখো, এইটা একটু আগেই করেছিলাম যে ঘনকোণ যেটা উৎপন্ন করে, এই ক্ষুদ্র তলটা এখানে যে ঘনকোণ উৎপন্ন করছে সেটাকে যদি ডি ওমেগা বলি, ডি ওমেগা সমান ডিএস কস থিটা, কারণ ক্ষুদ্র ক্ষেত্রটা এখানে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে, আর দূরত্বে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এটাই তো আমি লিখেছিলাম যে ওমেগা সমান ডিএস বাই আর স্কোয়ার, ক্ষেত্রফল বাই আর দূরত্বে যেটা থাকবে আর স্কোয়ার। তাহলে এখানে ডিএস ক্ষেত্রটা ডিএস কস থিটা লম্বভাবে আছে, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার হবে ডি ওমেগা। তার মানে এইটা আমি লিখব কিউ বাই 4 পাই এপসাইলন নট এস ডি ওমেগা। তাহলে এখানে কিউ বাই 4 পাই এপসাইলন নট ডি ওমেগা, ডি ওমেগার পুরো ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে 4 পাই। ঠিক আছে, তাহলে 4 পাই যখন হচ্ছে 4 পাই কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে তোমার কিউ বাই এপসাইলন 0 বা এপসাইলন। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার কুলম্বের এই গাউসের উপপাদ্য। আচ্ছা, এইটা তাহলে আমরা কুলম্বের এই গাউসের উপপাদ্যটা প্রমাণ করলাম। এবারে এর কিছু গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশান আছে, এই অ্যাপ্লিকেশানগুলো আমি নেক্সট দিনই করব। ঠিক আছে, আজকে এইটা পর্যন্তই থাক, পরের ক্লাসে করব। হ্যালো, গুড মর্নিং। আমরা আগের ক্লাসে গাউসের উপপাদ্যের সূত্রটা প্রমাণ করেছি। আজকে আমরা গাউসের উপপাদ্যের যে অ্যাপ্লিকেশান, অর্থাৎ যেটা বলেছিলাম যে কুলম্বের সূত্রের সাহায্যে যে তড়িৎ প্রাবল্য আমরা নির্ণয় করি সেটা বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হয়, বিস্তৃত আধানের ক্ষেত্রে এটার সাহায্যে বের করা যায় না। তো সেই জন্য আমাদেরকে গাউসের উপপাদ্যের সাহায্য নিতে হয়। তো এই গাউসের উপপাদ্যের সাহায্যে কিভাবে বিস্তৃত বস্তুর আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব তারই কিছু প্রয়োগ এখানে আছে, দেখো সেগুলো কিভাবে করতে হবে। তো প্রথমে আমরা দীর্ঘ ঋজু পরিবাহী জন্য কোনো একটা বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। তো একটা ঋজু পরিবাহী, আহিত ঋজু পরিবাহী, এই পরিবাহীর একটা অংশ হচ্ছে আমি এবি ধরে নিচ্ছি। এবি হচ্ছে দীর্ঘ ঋজু পরিবাহীর একটা অংশ, যার প্রতি একক দৈর্ঘ্যে আধান এটা হচ্ছে ল্যামডা, প্রতি একক দৈর্ঘ্যে আধান এটা হচ্ছে ল্যামডা। এটা আমরা ধরে নেব বা পরীক্ষার সময় হয়তো দিয়ে দিতে পারে, একক দৈর্ঘ্যে ল্যামডা আধান আছে। তাহলে এখান থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। যখন আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব তখন কি করতে হবে না, এই এবির দৈর্ঘ্য যদি এল হয়, এই এল দৈর্ঘ্যের এবং আর ব্যাসার্ধের একটা গাউসীয় তল কল্পনা করতে হবে। ঠিক আছে, গাউসীয় তল, কারণ গাউসের উপপাদ্যের সাহায্যে যখন কোনো আমরা বের করব তো তখন আমাদের গাউসীয় তলটা কিন্তু আঁকতেই হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গাউসীয় তল, একটা চোঙ হচ্ছে, তাই তো। তাহলে এই গাউসীয় তলের যে কোনো জায়গায় তুমি ধরো এইখানে একটা ডিএস ক্ষেত্র কল্পনা করছো, এইখানে একটা ডিএস ক্ষেত্র কল্পনা করছো, এই টোটাল তো তিনটে তলে একই ক্ষেত্রে ডিএস এটা ধরছি। তাহলে এই তল ভেক্টরটা দেখো এই লম্ব হবে, চোঙটা তো বুঝতেই পারছো। এইভাবে যদি আমি এইটাকে চোঙ ভাবি, তাহলে এইদিকে একটা এন ক্যাপ, এইদিকে একটা এন ক্যাপ, আর এই যে ক্ষেত্রটা এর এইদিকে একটা এন ক্যাপ। তাহলে এই দিকে তল ভেক্টর এবং ক্ষেত্র ভেক্টর একই অভিমুখী, তল ভেক্টর এবং তড়িৎ ক্ষেত্র একই অভিমুখী থাকছে, কিন্তু এইটার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এই দিকে এই এন ক্যাপ লম্ব বরাবর এবং তড়িৎ ক্ষেত্র এই বরাবর ক্রিয়াশীল হচ্ছে। এক্ষেত্রেও তাই, তড়িৎ ক্ষেত্র এইদিকে, এন ক্যাপ এইদিকে। অর্থাৎ এটাকে যদি আমি S1, এটা S2 এবং এইটা S3 তল বলি, দেখো S1 এবং S2তে তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র ভেক্টরের মধ্যবর্তী কোণটা সেটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। সেই জন্য আমরা যদি গাউসের উপপাদ্যের সাহায্যে তড়িৎ ফ্লাক্স নির্ণয় করি, তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী জানি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকাল টু কিউ বাই এপসাইলন 0, তাই তো। তাহলে এখানে কিউটা কত,
কিউটা হয়ে যাবে ল্যামডা ইন্টু এল, কারণ একক দৈর্ঘ্যে ল্যামডা যদি হয় এল দৈর্ঘ্যে কত, ল্যামডা এল বাই এপসাইলন জিরো। তাহলে এই ক্লোজ সারফেসটাকে যদি আমি মুক্ত করে দিই, ওপেন করে দিই, তাহলে প্রথমে S1 তল, S1 তলে ই ডট ডিএস প্লাস S2 তল, এটাতে ই ডট ডিএস প্লাস S3 তল, এটাতেও ই ডট ডিএস, ঠিক আছে, ইকাল টু হয়ে যাবে তোমার ল্যামডা এল বাই এপসাইলন জিরো। এবারে যেটা আমি বললাম S2 এবং S3-তে যেহেতু 90 ডিগ্রি, সরি S1 এবং S3-তে যেহেতু এটা 90 ডিগ্রি কোণ করছে, সেই জন্য ই ডিএস কস থিটা সমান ইডিএস, সরি ই ডট ডিএস সমান ইডিএস কস থিটা লিখো, কস 90 ডিগ্রি ভ্যালু 0, সেই জন্য তোমার S1 এইটা ইকাল টু 0 হচ্ছে এবং S3 এটা ইকাল টু 0 হয়ে যাচ্ছে। সুতরাং তোমার পড়ে থাকছে সেটা হচ্ছে ই ডট ডিএস, এটা হচ্ছে S2-তে ইকাল টু ল্যামডা ইন্টু এল বাই এপসাইলন জিরো। এবারে ই প্রতিসাম্যের জন্য কনস্ট্যান্ট, মানে প্রত্যেকটা জায়গায় দূরত্ব তো সমান এই তলের, সেই জন্য প্রতিসাম্যের জন্য ইটা কনস্ট্যান্ট, এই বাইরে বেরিয়ে যাচ্ছে ই ডিএস ইকাল টু ল্যামডা এল বাই এপসাইলন জিরো। তাহলে ই সমান কত হচ্ছে, ই ইন্টু ডিএসের এবারে এই পার্শ্বতলের ক্ষেত্রফল কত, 2 পাই আর এল বাই তো থাকছে না, 2 পাই আর এল ইকাল টু ল্যামডা বাই এপসাইলন জিরো, ঠিক আছে, ল্যামডা এল বাই এপসাইলন জিরো। তাহলে এল এল কেটে যাচ্ছে, অতএব ই সমান তোমার আসছে ল্যামডা বাই 2 পাই এপসাইলন জিরো আর, এইটি হচ্ছে, ঠিক আছে, ই সমান ল্যামডা বাই 2 পাই এপসাইলন জিরো আর, এটি হচ্ছে প্রাবল্যের মান। তাহলে এটা যেহেতু দেখতে পাচ্ছ যে আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে, তো সেই হিসাবে এটা যদি তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, তাহলে এইখানে ম্যাক্সিমাম হবে, এটা থেকে যত দূরে যাবে তত কী হবে, কমতে থাকবে, এইভাবে কমতে থাকবে। অর্থাৎ তুমি যদি এইভাবে প্রকাশ করো, তোমার একদম আর ইকাল টু যখন 0 হবে তখন ইনফিনিটি, তো তাই তো, তাহলে এইটা ঠেকবে না, এরকমভাবে কমবে, এটাও তাই, এদিক দিয়ে এটা হচ্ছে দূরত্ব, এদিকে হচ্ছে প্রাবল্য, ঠিক আছে, এই জিনিসটা হবে। আচ্ছা, সুষমভাবে আহিত পাতলা গলীয় গোলকের জন্য তোমার হচ্ছে প্রাবল্য নির্ণয় করব। বিন্দু আধানের ক্ষেত্রে করেছিলাম, এবারে ফাঁপা গোলকের ক্ষেত্রে, আহিত ফাঁপা গোলক। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে এ ব্যাসার্ধের একটা ফাঁপা গোলক, সেই গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে পি বিন্দুতে ধরো প্রাবল্য নির্ণয় করবে। তাহলে এক্ষেত্রে বলে রাখি, প্রাবল্য যে গাউসের উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে গেলে প্রথমেই তোমাদেরকে কিন্তু একটি গাউসীয় তল কল্পনা করতে হবে। তাহলে আর ব্যাসার্ধের একটি গাউসীয় তল কল্পনা করা হলো। তাহলে একে যদি কিউ পরিমাণ আধান দাও, তাহলে গাউসীয় তলের অভ্যন্তরে কত আধান আছে না কিউ পরিমাণ, তাই তো। তাহলে গাউসের সূত্র অনুযায়ী ই ডট ডিএস ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ইকাল টু গাউসীয় তলের ভিতরে আছে কিউ আধান, কিউ বাই এপসাইলন জিরো। তাহলে এইটা তোমার একই রকমভাবে এখানে তুমি যদি একটি ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস কল্পনা করো, ডিএসের অভিমুখ এবং ই এর অভিমুখ একই দিকে হয়, একই অভিমুখী, সেই জন্য ই ডিএস কস 0 হবে, কস 0 সমান 1, সেই জন্য ইটা বাইরে বেরিয়ে যাবে, এইখানে হবে ডিএস ইকাল টু কিউ বাই এপসাইলন। এবার এই গোলকের ডিএস তোমরা জানো 4 পাই আর স্কোয়ার, এই জন্য এটা 4 পাই আর স্কোয়ার ইন্টু কিউ বাই এপসাইলন, অতএব ই সমান হবে কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার প্রাবল্যের ভ্যালু। তো এই প্রাবল্য তোমার যদি দূরত্ব যত মানে এখান থেকে এখানে হলে তোমার ম্যাক্সিমাম হচ্ছে আর ইকাল টু এ হলে ম্যাক্সিমাম, তারপরে ভিতরে আসলে যেহেতু ভিতরে কোনো আধার নেই সেই জন্য প্রাবল্য এখানে শূন্য হবে। মানে ধরো এই যে ফাঁপা গোলক, এই ফাঁপা গোলককে তো কিউ পরিমাণ আধান দিয়েছো,
তাহলে এই কেন্দ্র থেকে তুমি আর দূরত্বে গোলকের বাইরে যদি নির্ণয় করো তখন এই ফর্মুলার সাহায্যে। এবারে যখন তুমি ভিতরে আসবে তাহলে ভিতরে যদি এইরকম একটা আর ব্যাসার্ধের ভাবো গাউসীয় তল কল্পনা করো, তাহলে এর মধ্যে তো তখন তো কোনো আধান নেই, কারণ আধান আছে তো এই পৃষ্ঠে, এই পরিবাহীতে। তো তাহলে সেই হিসাবে এইখানে তখন মানে 0 হবে। গাউসের উপপাদ্য যে সেকেন্ড স্লটটা ছিল ইকাল টু 0, সেটা হচ্ছে যেহেতু তোমার হচ্ছে গাউসীয় তলের অভ্যন্তরে কোনো আধান নেই, সেই জন্য প্রাবল্য 0। এটা জাস্ট একটা লাইনেই লিখে দেওয়া যাবে, অভ্যন্তরে এবং বাইরে পাওয়া গেল। এটাকেও আবার গ্রাফিক্যালি তোমাদেরকে দেখাতে হবে। গ্রাফিক্যালি দেখালে তোমরা কি করবে, একটা গোলক এঁকে নেবে প্রথমে, দিয়ে সেন্টার, এই সেন্টার বরাবর ওয়াই অক্ষ থাকবে। তাহলে যেহেতু জানো যে পৃষ্ঠে প্রাবল্যটা সব থেকে বেশি, এখান থেকে এবারে এইভাবে কমতে থাকবে, ঠিক আছে। আবার একই রকমভাবে এইদিকেও যদি উল্টো দিকে আর এর ভ্যালুটা এদিকে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রেও কমতে থাকবে। এবারে বুদ্ধ তুমি নিশ্চয়ই বুঝতে পারছ সেই বিন্দু আধানের জন্য কেন দুই দিকেই দেখিয়েছিলাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। প্রাবল্যটা অভ্যন্তরে যদি হয়, এই অভ্যন্তরে কিন্তু থাকবে না, এখানে 0, এইটুকু অংশটাই প্রাবল্যের ভ্যালু 0 হবে, এখানে = 0 হবে, এইটুকু অংশ থেকে পাবে, ঠিক আছে। এখানে পাবে না, এই থেকে এদিকটা এবং এদিক থেকেও এদিকটা পর্যন্ত প্রাবল্য পাওয়া যাবে, তারপরে আর পাবে না ভিতরে। আচ্ছা, এবারে একটা আছে সুষমভাবে আহিত অসীম বিস্তৃত সমতল পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। সুষমভাবে আহিত একটা অসীম বিস্তৃত পাতের জন্য প্রাবল্য। তাহলে এটা আমরা গোলক করলাম, ঋজু পরিবাহী করলাম, এবারে পাত, এই যে পাত, এই পাতে অসীম পর্যন্ত বিস্তৃত, এই জন্য এদিকটা এরকমভাবে দিয়ে দেওয়া হয়েছে, অসীম পর্যন্ত বিস্তৃত। এর তলমাত্রিক ঘনত্ব সিগমা, যেহেতু পাত তলমাত্রিক ঘনত্ব সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তার একটা ক্ষুদ্র ক্ষেত্রফল কল্পনা করব, এই ক্ষুদ্র ক্ষেত্রফল হচ্ছে ডিএস এর অভিমুখ নিশ্চয়ই এই তলের সঙ্গে লম্বভাবে থাকবে। তাহলে এইখানে একটা গাউসীয় তল হিসাবে পিল বক্স কল্পনা করতে হবে, ঠিক আছে। পিল বক্স মানে এদিকে তুমি যতটা দৈর্ঘ্যের বক্সটা চোঙটা কল্পনা করবে, এদিকেও ঠিক তত দূরত্বের চোঙ কল্পনা করবে, মানে এখান থেকে তুমি আর দূরত্বে প্রাবল্য নির্ণয় করবে পি বিন্দুতে। তাহলে এখানে তোমার ডিএস এবং ই এর মধ্যবর্তী কোণ ই ভেক্টর, আর এই দিকেই এন ক্যাপ আছে, এদিকেও তাই, ই ভেক্টর এবং এন ক্যাপ একই দিকে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে গাউসের উপপাদ্য অনুযায়ী তুমি হচ্ছে ই ডট ডিএস ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ইকাল টু কিউ বাই এপসাইলন। তাহলে কিউটা কত, সিগমা ইন্টু ডিএস বাই এপসাইলন 0 ধরে নাও। এবারে এর যে টোটাল ক্ষেত্রফলটা, এই যে চোঙটার ক্ষেত্রফল কত, চোঙটার ক্ষেত্রফল তোমার 2 পাই, ক্ষেত্রফল হচ্ছে ডিএস ইন্টু 2ds হয়ে যাচ্ছে। তো কারণ এই তলটাতে এইখানে তো তোমার কোনো ফ্লাক্স নেই, কারণ এইটা তো তোমার এন ক্যাপের অভিমুখ এইদিকে আর ইয়ের অভিমুখ এইদিকে, তাহলে এটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এখানেও তাই। মানে এই গোলীয় তলটাতে যেমন পরিবাহীর মানে ঋজু পরিবাহীর ক্ষেত্রে তখন যে চোঙটা কল্পনা করেছিলে, এইখানে যে চোঙটা কল্পনা করেছিলে তার পার্শ্বতলে ছিল, তার কারণ কি, ইয়ের অভিমুখ এবং এর অভিমুখটা একই দিকে ছিল। কিন্তু এইটার ক্ষেত্রে এই যে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের অভিমুখ আর ইয়ের অভিমুখ 90 ডিগ্রি থাকছে, সেই জন্য পার্শ্বতল বরাবর কোনো ফ্লাক্স যাবে না, শুধু ফ্লাক্স নির্গত হবে এই দুটো তলে, সেই জন্য এইখানে 2EDS হয়ে যাচ্ছে। EDS cos θ cos 0 = 1, সেই জন্য 2EDS হচ্ছে দুটো তল, ইকাল টু সিগমা ইন্টু ডিএস বাই এপসাইলন 0। অতএব ই সমান সিগমা বাই 2 এপসাইলন 0। এইটা হচ্ছে তোমার অসীম বিস্তৃত পাতের জন্য তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র।
এটা যদি সসীম দৈর্ঘ্যের পাতলা সিট মানে কোনো পাত হয় তখন মানে এই যেমন দুদিকেই বক্সটা এঁকেছো তখন দুদিকে থাকবে না, শুধু একদিকটা থাকবে। ঠিক আছে, যদি এটা সসীম দৈর্ঘ্যের কোনো পাত হয় সেই পাতের জন্য তখন পিল বক্সটা যে কোনো একদিন তুমি যেদিকে বের করছো, তুমি যদি এদিকে বের করো প্রাবল্য, তাহলে শুধু এই দিকটার জন্য হবে, এই দিকটা তখন কিন্তু থাকবে না। ঠিক আছে, তাহলে তখন সেটা সিগমা বাই এপসাইলন জিরো হবে, যেটাকে আমরা কুলম্বের উপপাদ্য বলি, আগে প্রমাণ করেছিলাম। গাউসের উপপাদ্যের সাহায্যে নয়, জাস্ট আমরা এইভাবেই দেখেছিলাম আর কি, ওই কুলম্বের সূত্রের সাহায্যে, তড়িৎ প্রাবল্যের কনসেপ্ট থেকে, যে পরিবাহী নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সিগমা বাই এপসাইলন জিরো হয়, সেটাও তোমরা এখান থেকে করতে পারবে। আচ্ছা, এবারে এখান থেকে একটা কনসেপ্ট তোমাদের আছে যে তাড়িতিক চাপ, স্থির তাড়িতিক চাপ, এটা একটা কি, এরকম একটা কোশ্চেন থাকে। তাহলে দেখো এইখানে যে তড়িৎ প্রাবল্যটা পেয়েছি সেই প্রাবল্যের ভ্যালু হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন জিরো। এবারে এখানে ধরে নাও কিউ পরিমাণ আধান আছে। ঠিক আছে, তাহলে এখানে তোমার হচ্ছে চাপ, তাহলে কতটা সৃষ্টি হচ্ছে, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে বল সমান কত, কিউ ইন্টু ই। কিউটা হচ্ছে কত ছিল এখানে তোমার সিগমা তলমাত্রিক ঘনত্ব, যেহেতু সিগমা ইন্টু এ ইন্টু ই, এটা হচ্ছে বল। আর চাপ সমান কত হচ্ছে, তাড়িতিক চাপ, তিক চাপ, এটা সমান কত, বল বাই ক্ষেত্রফল, এফ বাই এ, এফ এর ভ্যালু কত, সিগমা এ ইন্টু ই বাই এ, এ কেটে গেল, তাহলে সিগমা ইন্টু ই হচ্ছে, ই এর ভ্যালু কত, সিগমা ইন্টু সিগমা বাই 2 এপসাইলন জিরো, তো সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন জিরো, এইটা হচ্ছে তাড়িতিক চাপ। অনেক সময় এটা 2 নম্বর একটা কোশ্চেন থাকে যে তাড়িতিক চাপ বলতে কি বোঝায়, তারা সীমালা লিখো, তখন এটা লিখতে হবে। ঠিক আছে, এইখানেই তোমার গাউসের উপপাদ্যের থিওরি ছিল। এরপরে আরেকটি আছে, সেটা হচ্ছে তোমার তড়িৎ বিভব। তড়িৎ বিভব কি, তড়িৎ ক্ষেত্র পড়লাম, মানে চ্যাপ্টারটাই ছিল তো তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব। তড়িৎ বিভব কাকে বলে, তড়িৎ বিভব হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞার মতোই কিছুটা, যে ধরো এখানে কিউ পরিমাণ আধান আছে, কিউ পরিমাণ আধানের জন্য আর বিন্দুতে তড়িৎ বিভব, এটা আমরা জানব। তড়িৎ বিভব হচ্ছে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে স্থাপন করতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কার্য করতে হয়, সেই কার্যকেই তড়িৎ বিভব বলা হয়। ঠিক আছে, তাহলে তড়িৎ বিভব যদি আমি এরকম বলি যে ধরো আর দূরত্বে আছে, তো কিউ পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে এই কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছো, এটা ক্যাপিটাল কিউ ধরছি, আর এখানে একক ধনাত্মক আধানকে তুমি এখানে স্থাপন করার জন্য নিয়ে আসছো, ওটা একক আধান না বলে আমি ধরে নিচ্ছি কিউ পরিমাণ আধান এখানে স্থাপন করছো। তাহলে কিউ পরিমাণ আধানকে, ধনাত্মক কিউ পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, কার না এই কিউ এর, কিউ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে ডব্লু পরিমাণ কার্য করতে হয়েছে। ঠিক আছে, তাহলে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে কত পরিমাণ কার্য করতে হবে, ডব্লু বাই কিউ, এটাকেই বলা হচ্ছে ওই বিন্দুর বিভব ভি। ঠিক আছে, ভি সমান ডব্লু বাই কিউ। তাহলে এর একক যদি বলি, একক সিজিএসএ হলে ডব্লুর একক জুল আর আধানের একক কি কুলম, সেই জন্য ভি এর একক, বিভবের একক হচ্ছে জুল পার কুলম। ঠিক আছে, এটাকে ওই জন্য ভোল্টও বলা হয়, ভোল্ট, বিভবের একক তো ভোল্ট, তাহলে জুল পার কুলম আর ভোল্ট একই। আর সিজিএসএ বললে আর পার স্ট্যাট কুলম। ঠিক আছে, এটাকে স্ট্যাট ভোল্ট বলা হয়, আর পার স্ট্যাট কুলম সমান স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট। এর একটা সম্পর্ক আছে যে 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব, 1/300 ইএসইউ বিভব। ঠিক আছে, এটা তোমরা আগে করেছিলে, মানে আগে একটা অ্যাপ্লিকেশন এর করেছিলাম। ঠিক আছে,
আচ্ছা, এরপর আমরা যেটা করব, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের মধ্যে একটা সংজ্ঞা, এই সম্পর্ক একটা প্রতিষ্ঠা করতে হবে। এটাও তোমাদের পরীক্ষাতে কোশ্চেন হিসাবে থাকে বা অঙ্কও থাকে। তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক থেকে এই প্রবলেমগুলো আমরা আগে দেখাবো, পরে একদিন করে দেখাবো। ধরো এটা হচ্ছে কোনো একটা সুষম তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। সুষম তড়িৎ ক্ষেত্রের দুটো বিন্দু এ এবং বি, তড়িৎ ক্ষেত্র তোমার এদিকে ক্রিয়া করছে, তুমি কি করলে কিউ পরিমাণ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে এদিকে নিয়ে আসছো। তাহলে কিউ পরিমাণ বিন্দুর উপর ক্রিয়াশীল বল এফ সমান কত, কিউই। তাহলে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যটাই তো তোমার এখানে বিভব পার্থক্য নাকি। তাহলে এইটাকে যদি আমি এক্স বলি, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য ডব্লু সমান বল ইন্টু সরণ, এফ ইন্টু এক্স, বলের ভ্যালু কিউই ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে এইটা কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে এই পরিমাণ কার্য করতে হয়েছে। তাহলে বিভব ভি সমান কত, ডব্লু বাই কিউ। তাহলে ডব্লুর ভ্যালু কিউ ই ইন্টু এক্স বাই কিউ সমান ই ইন্টু এক্স। হ্যাঁ, এই জায়গায় একটা ব্যাপার আছে কি না, এটা দেখো ই মানে বলটা এই দিকে ক্রিয়াশীল হচ্ছে আর সরণটা তোমার হচ্ছে উল্টো দিকে, সেই জন্য এখানে ঋণাত্মক সাইনটা আসে, ঠিক আছে। ঋণাত্মক সাইন থাকবে। তাহলে বিভব প্রবলের মধ্যে সম্পর্ক ই সমান মাইনাস ভি বাই এক্স, ঠিক আছে। আর এটা যদি অবকলন ফর্মে বলা হয় তখন এটা ডিএক্স হবে, আর তখন ই সমান সম্পর্কটা হবে ডিভি বাই ডিএক্স, ঠিক আছে। এই হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটাই ভালো করে করবে, কারণ এইটা থেকেই অঙ্কগুলো করতে হয়। এমনিতে আমরা প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক ই সমান ভি বাই এক্স এটা আমরা জানব, ঠিক আছে। আচ্ছা, এইখানে হলো নেক্সট তোমার আসছে হচ্ছে কোনো একটা বিন্দু আধানের জন্য বিভবের রাশিমালাটা আমরা নির্ণয় করব একটা বিন্দু আধানের জন্য, ঠিক আছে। দেখো এখানে একটা কিউ পরিমাণ আধান আছে, কিউ পরিমাণ আধান থেকে আর দূরত্বে পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। তাহলে সেইখানে নির্ণয় করার জন্য আমি প্রথমে এখানে একক ধনাত্মক আধানকে এখানে যদি স্থাপন করি, তার উপর ক্রিয়াশীল বল অর্থাৎ প্রাবল্য যেটা এফ সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার এটা হবে। এবারে একে যদি খুব ডিআর দূরত্ব সরাই, ক্ষুদ্র দূরত্ব ডিআর সরাই, তাহলে কৃতকার্য ডিডব্লিউ সমান এফ ইন্টু ডিআর। তাহলে এফ এর ভ্যালু হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, ঠিক আছে, আর স্কোয়ার ইন্টু ডিআর। এবারে অসীম দূরত্ব থেকে আর বিন্দুতে নিয়ে আসতে টোটাল কৃতকার্য, তাহলে ডব্লু সমান 1/4πε0 কিউ ইন্টিগ্রেশন করছো অসীম থেকে আরে নিয়ে আসছো, অসীম থেকে আর বিন্দুতে নিয়ে আসছো, তাহলে ডিআর বাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা যদি করো তাহলে সেক্ষেত্রে অসীম থেকে আর বিন্দুতে স্থাপন করছো। এইখানটা একটা জিনিস মিস্টেক হয়ে গেল, সেটা হচ্ছে ডিআর এর অভিমুখ এইদিকে, ভেক্টর ফর্মে যদি বলি এফ ডট ডিআর, তাহলে তোমার হচ্ছে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসছো। তো নিয়ে আসার জন্য এক্ষেত্রে তোমার বলের অভিমুখ আর সরণের অভিমুখ, মানে বল তড়িৎ ক্ষেত্র তো ক্রিয়াশীল হচ্ছে এই দিকে, কারণ এটা ধনাত্মক আধান, তাহলে এই দিকে ক্রিয়াশীল হচ্ছে, তুমি আনছো অসীম থেকে কোনো একটা বিন্দুতে, তাহলে সেই হিসাবে অভিমুখটা বিপরীত হচ্ছে, সেই জন্য এটা নেগেটিভ হবে, ঠিক আছে। এটা নেগেটিভ হলে এবার ইন্টিগ্রেশন করো 1/4πε0 কিউ ইন্টু ইন্টিগ্রেশন করলে -1/r হবে, তাই তো। এর ইন্টিগ্রেশন -1/r ইনফিনিটি টু আর
মাইনাসটা বেরিয়ে এলে প্লাস হয়ে যাচ্ছে Q/4πε0 ইন্টু 1/r ইন মাইনাস 1/0, 1/0টা থাকছে না, তাহলে এইটাই হচ্ছে তোমার ফর্মুলা 1/4πε0 Q/r। এটাই হচ্ছে বিভবের রাশিমালা। ঠিক আছে, তো এই বিভবের রাশিমালার ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আমরা যেমন কুলম্বের সূত্রের কুলম্বীয় বল বা প্রাবল্য নির্ণয় করার সময় আমরা এই আধান, যে আধানটার রেসপেক্টে প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র বের করছিলাম, তার আধানের সাইনটা কিন্তু কোনো কাজে লাগেনি। জাস্ট এটা আকর্ষণ না বিকর্ষণ এটা বোঝানোর জন্য আমরা সাইনটাকে ব্যবহার করতাম, কিন্তু বিভব নির্ণয় করার সময় অবশ্যই সাইনটা কিন্তু এখানে সাইন সহ বসাতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যদি এটা মাইনাস আধান থাকতো তাহলে এর ভ্যালুটা মাইনাস হয়ে যেত। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু এখানে খেয়াল রাখবে যে এটা অঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু লাগবে, না হলে কিন্তু পারবে না। আচ্ছা, সমবিভব তল এটা কাকে বলে তার একটা সংজ্ঞা তোমাদেরকে পড়তে হবে। সমবিভব তল কাকে বলে? সমবিভব তল হচ্ছে যে যেরকম তোমরা পড়েছ ভূগোলে আগে মাধ্যমিক লেভেলে যে সমবিচ্যুতি রেখা, সমউষ্ণ রেখা ইত্যাদি, সেই রকম সমবিভব তল। সমবিভব তল হচ্ছে তড়িৎ ক্ষেত্রের যে যে বিন্দুতে বিভব সমান হবে তাদেরকে যদি একটি কাল্পনিক তল দ্বারা যুক্ত করা হয় বা ওই বিন্দুগুলোকে যদি কাল্পনিকভাবে যুক্ত করা হয় তাহলে যে কাল্পনিক তল পাওয়া যাবে সেটাকেই সমবিভব তল বলা হয়। এই সমবিভব তলের একটা বৈশিষ্ট্য আছে, যে অনেকগুলোই বৈশিষ্ট্য আছে, যেমন প্রথম একটা পাবে যে যেহেতু বিভব সমান, আমরা তো ভি সমান কি জানি, W/Q, তো ভি সমান W/Q, তাহলে W সমান কত, ভি ইন্টু কিউ। বিটা হচ্ছে বিভব পার্থক্য। ধরো সমবিভব তলের দুটো বিন্দু, এ একটা বিন্দু এ একটা বিন্দু, এখানেও যা বিভব এখানেও তাই বিভব, সেই জন্য বিভব পার্থক্যটা 0, সুতরাং ডব্লুটাও 0 হবে। অর্থাৎ সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো আধানকে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না। আরেকটা থিওরি, এটা তোমাদের পরীক্ষাতে থিওরিটিক্যাল কোশ্চেন হিসাবেও থাকে, যে ধরো এইটা যদি কোনো সমবিভব তল হয়, সমবিভব তলের দুটো বিন্দু আমি এ বি ধরছি, এ থেকে বিতে তড়িৎ ক্ষেত্র তোমার ক্রিয়াশীল হচ্ছে এই দিকে, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এ বি অভিমুখে তড়িৎ ক্ষেত্রের মান কত হচ্ছে, সেটা হচ্ছে ই কস থিটা। ঠিক আছে, তাহলে এইখানে তোমার একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কার্য কত করতে হবে, ডব্লু সমান, কার্যটা হচ্ছে বল ইন্টু সরন্ত, বল মানে একক আধানকে নিয়ে যাচ্ছ, একক আধান ইন্টু ই কস থিটা ইন্টু সরণটা কত এ বি। তাহলে যেহেতু সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না, সেই জন্য ডব্লুটা 0 হবে। তাহলে 0 = ই কস থিটা ইন্টু এ বি। তাহলে এর মধ্যে এ বি একটা নির্দিষ্ট দূরত্ব, এইটা নট ইকাল টু 0, ই তড়িৎ প্রাবল্য, এটাও নট ইকাল টু 0, অবশ্যই কস থিটা ইকাল টু 0 হবে, মানে এইটা ইকাল টু 0 হবে। অতএব কস থিটা ইকাল টু 0 যদি হয় তাহলে ইকাল টু কস 90 ডিগ্রি, তার মানে থিটা ইকাল টু 90 ডিগ্রি। সেই জন্যই বলা হচ্ছে যে সমবিভব তলকে তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে। ঠিক আছে, এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন তোমাদের 2 নম্বরের থাকে। আচ্ছা, এরপর আমরা একটা করব যে তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ স্থিতিশক্তি নির্ণয় করতে হবে। আমরা তো আগেই বললাম যে যেটা তড়িৎ দ্বিমেরুর কৃতকার্য বিক্ষিপ্ত করতে কৃতকার্যের মান, সেখান থেকে দ্বিমেরুর স্থিতিশক্তি নির্ণয় করেছি। একই জিনিস স্থিতিশক্তি সমান আমরা জানি কি, যে যা কিছু কাজ করব, কাজ করার জন্য কোনো সিস্টেমের উপর যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে সেটাই হচ্ছে স্থিতিশক্তি। ঠিক সেরকমভাবে বিভবটাই হচ্ছে একটা স্থিতিশক্তি। ঠিক আছে, যে ধরো এখানে কোনো একটা বিন্দু আধান আছে, এখানে কোনো বিন্দু আধান আছে, কিউ পরিমাণ বিন্দু আধান আছে, এখান থেকে আর দূরত্বে এইখানে বিভবের মান কত, ভি সমান কত, Q/4πε0 r। এখানে যদি আর একটা কিউ ডট আধান থাকে, তাহলে কিউ ডট আধান যদি সমজাতীয় হয় তাহলে কী হবে, এ তো বিকর্ষণ করবে, তাহলে তুমি তো এখানে জোরপূর্বক একে স্থাপন করছো, মানে প্লাস আধানটাকে, তাহলে এই বিকর্ষণ করছে একে, তুমি জোরপূর্বক এখানে স্থাপন করছো, তাহলে তখন যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্যটাই এখানে তড়িৎ স্থিতিশক্তি হিসাবে স্টোর থাকবে। সেই তড়িৎ স্থিতিশক্তিকে আমি ইউ দ্বারা প্রকাশ করছি, ইউ সমান কত, ভি ইন্টু
কিউ ডট, তার মানে ভি এর ভ্যালু হচ্ছে কিউ ইন্টু কিউ ডট বাই 4 পাই এপসাইলন নট আর। এইটাই হচ্ছে তোমার তড়িৎ স্থিতিশক্তির ফর্মুলা। মানে অ্যাকচুয়ালি দুটো একই জিনিস, শুধু কিউ ডটের জায়গাটাই 1 যদি হয়ে যায় তখনই সেটা তড়িৎ বিভব হয়ে যাবে, 1-এর পরিবর্তে যে কোনো আধান যদি হয় তখন সেটা তড়িৎ স্থিতিশক্তি হবে। এইটুকুটাই মাথায় রাখবে। আর এক্ষেত্রেও বলে রাখি, যদি এটা প্লাস আর এটা যদি মাইনাস হয় তখন কি হবে, এটা প্লাস এবং মাইনাস মানে সাইন বসবে, তখন হয়ে যাবে মাইনাস, স্থিতিশক্তিটা মাইনাস, মানে তখন কি হচ্ছে সিস্টেম নিজে কাজ করছে আর কি। ঠিক আছে, এই হচ্ছে তড়িৎ স্থিতিশক্তির ভ্যালু। এবার এইখানে আরেকটা থিওরি আছে, যে সেটা ধরে নাও যে আমরা একটা আধানকে যদি ভি বিভব পার্থক্যের মধ্যে রাখি তাহলে সে একটা গতিশক্তি অর্জন করে। এই গতিশক্তির সঙ্গে তার বিভবের একটা সম্পর্ক তুমি পাবে। ধরো ভি বিভব পার্থক্য এখানে তুমি দুটো প্লেটের মধ্যে রাখলে, তাহলে এইখানে তুমি যদি একটা আধানকে কিউ পরিমাণ আধান এই ভি বিভবের মধ্যে গতিশীল হয়, ভি বিভবে গতিশীল হয় ভি বেগে, তাহলে সে যে গতিশক্তি অর্জন করবে সেটা কত, 1/2 m v²। এটা কোথা থেকে পাবে না, এই ভি বিভবভেদে কিউ আধানটা থাকার জন্য যে তড়িৎ স্থিতিশক্তি অর্জন করে তার সঙ্গে সমান হয়। অর্থাৎ যে তড়িৎ স্থিতিশক্তি আমি এক্ষুনি বললাম ভি ইন্টু কিউ, এটা থেকে, তাহলে এখান থেকে বেগটা কী করব না, ভি সমান 2v/m তার রুট। ঠিক আছে, এইটি হচ্ছে একটা রাশিমালা। এইটা তোমরা পরীক্ষার জন্য করবে, অবজেক্টিভ বা এমসিকিউ পরীক্ষা এমসিকিউ এর জন্য এটা লাগবে। কম্পিটিটিভ পরীক্ষাতেও এই থিওরিটা কাজে লাগে। আমরা যখন মডার্ন ফিজিক্স পড়বো, কোয়ান্টাম তত্ত্বতেও এই ফর্মুলাটা কাজে লাগবে। ঠিক আছে, মোটামুটি তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের ফর্মুলাগুলো এখানে শেষ হলো। পরে আমি প্রবলেমগুলো সম্বন্ধে আরেকটা কি দুটো ক্লাস করব, সেইগুলো ফলো করো। তার আগে এই ফর্মুলাগুলো কিন্তু ভালো করে একটু প্র্যাকটিস করো। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।